আচ্ছা, এইখানে যে গল্পটা ছিল সেটা হচ্ছে যে আপনার রিক্সায় করে যশোর থেকে ঢাকা, সেটা সম্ভব কিনা। আচ্ছা, একটু বলেন, কেউ আমাকে একটু বলেন যে রিক্সায় করে যশোর থেকে ঢাকা আসা যায় কিনা। জয়ীর বাসা লালমনিরহাট, লালমনিরহাট। জয়ী, রিক্সায় করে ঢাকায় আসা সম্ভব? ভাই সম্ভব, কিন্তু অনেক টাইম লাগবে হয়তো। আচ্ছা। মানে টাইম তো লাগবেই, হয়তো সম্ভব। আচ্ছা, 5 ঘন্টা সম্ভব কিনা? ভাই যশোর সম্পর্কে কোনো আইডিয়া নাই হুম, কোথায়। লালমনিরহাট থেকে ঢাকায় 5 ঘন্টা আসা সম্ভব কিনা? ইম্পসিবল ভাই, ট্রেনে যেতেই তো হচ্ছে দেখা যায় যে 8-10 ঘন্টা লাগে, বাসে 7 ঘন্টা লাগে। ওকে, ফাইন। এখন ধরেন, আমি যদি বলি যে না, এটা হচ্ছে যে আহ, বাসে তো সম্ভব না। আচ্ছা, যদি হেলিকপ্টারে আসা হয় সেটা কি 3 ঘন্টা সম্ভব কিনা? জি ভাই সম্ভব। ওকে, ফাইন, হেলিকপ্টার সম্ভব। আচ্ছা, ওকে, ফাইন। তার মানে রিক্সায় করে পসিবল না, হেলিকপ্টারে করে পসিবল। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে যদি এমন হয় যে ওই যে যে রিক্সাটা বানাইছে হইতেছে এলন মাস্ক, এবং এটা ব্যালেন্স করা খুব, মানে ফিজিক্সের যত ধরনের থিওরি অ্যাপ্লিকেশন আছে সবগুলো সে করে ফেলছে। এটা হচ্ছে আপনার 300-400 কিলোমিটার বেগে চলে, এবং ঢাকা টু লালমনিরহাটের যে রোড এই সব ভেঙে ফেলায় একদম এক্সপ্রেস হাইওয়ে, মানে সুপার এক্সপ্রেস, হ্যাঁ, করা হয়েছে। একদম মানে ডিরেক্ট লাইন, কোনো আঁকা বাঁকা কিছু নাই, ঢাকা থেকে লালমনিরহাট একদম সোজা সরল রেখা বরাবর রাস্তা। এবং এটা হচ্ছে এলন মাস্কের একটা রিক্সা, সে এটা ডেভেলপ করছে। এবং ধরেন যে রাস্তার চারপাশে বাতাসের পরিমাণটা খুব কম, যাতে উল্টে টুল্টে না যায়। সেটা যদি হয়, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। আবার রিক্সাটা আসলে একটু বড় সড়ো রিক্সা, যাতে ব্যালেন্সটা ঠিক মতো করা যায়, যেমন বাসে ব্যালেন্স করার জন্য অনেক কিছু থাকে, ফিজিক্সের যে ব্যাপারগুলো। তো সেটা যদি করা হয় তাহলে কি 3-4 ঘন্টা আসা পসিবল কিনা? জি ভাই সম্ভব। হ্যাঁ। তো আহ রাতুল, সম্ভব কিনা? ভাই সম্ভব অবশ্যই। হ্যাঁ। তো মেথডস এর ব্যাপারটা, মেথডস আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা আসলে বোঝানোর জন্য আমরা জয়ীকে এই প্রশ্নটা করছিলাম। কেন করা হয়েছে দেখেন, প্রথমে যখন আমি বললাম যে রিক্সায় করে আপনি লালমনিরহাট থেকে ঢাকায় আসছেন, এটা ইম্পসিবল বলেই দিছে আমাকে। ওকে, তার মানে এখানে আউটকাম কোনটা? এখানে আমি বলছি যে জয়ী, আমি হচ্ছে যে আপনার বাসা থেকে রিক্সায় করে ঢাকায় আমি এসে পৌঁছাইছি একটু আগে, 3 ঘন্টা সময় নিছে। জয়ী এটা বিশ্বাস করলো না। ওকে, ভালো কথা, রাতুলকে বললাম, সেও বিশ্বাস করলো না। তখন আমি বললাম যে আরে না, আমি রিক্সা আসিনি, আমি হচ্ছে কিসে আসছি, আমি হেলিকপ্টারে করে চলে আসছি। ওকে, ফাইন, এটা ভেরি পসিবল, এটা বিশ্বাস করছেন আপনারা সবাই। এবং আমি যখন জয়ীকে আবার বললাম যে জয়ী, আসলে আমি রিক্সায় করেই আসছি, কিন্তু রাস্তার কন্ডিশনটা ছিল এটা, বা এরকম এরকম কন্ডিশন ছিল, তখন জয়ী আবার এটা বিলিভ করছে। তো গবেষণার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার গবেষণার থেকে প্রাপ্ত ফলাফল কতটা বিশ্বাসযোগ্য হবে, এই বিশ্বাসযোগ্যতাটা নির্ভর করবে আপনার মেথডস এর উপরে। অর্থাৎ আমি লালমনিরহাট থেকে যে ঢাকায় আসলাম, আমি আপনাদেরকে অনেকগুলো মেথডস বললাম। একটা হচ্ছে হেলিকপ্টার বললাম, একটা বললাম বাসে, একটা বললাম রিক্সায়। প্রথমটা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য, সবভাবেই আসা যায়। যদি বলতে ভাই অনেক সময় লাগবে, মানে পসিবল, কিন্তু যখন আমি বললাম 3 ঘন্টায় চলে আসছি, এখন আমি যদি বলি যে 3 ঘন্টায় চলে আসছি, এখন এটা হয়তো অস্বীকার করতে পারবে না, বাট আমার যে ফাইন্ডিংসটা বা আমি যে মানে তাকে যে কথাটা বললাম এটা সে বিলিভ করবে না। বাট এই সেম কথাটা যখন আমি অন্য মেথড ব্যবহার করলাম, হ্যাঁ, যে আমি হেলিকপ্টারকে মেথড হিসেবে নিয়ে নিলাম, তখন আপনি বিলিভ করতেছেন। আবার আগের মেথডটাকে যখন আমি আরেকটু ডিটেইলসে, যে না, আমি এইভাবে এইভাবে করছি ব্যাপারটাকে, তখন আপনি আবার বিলিভ করে নিচ্ছেন। হ্যাঁ, তখন আবার বিশ্বাসযোগ্যতার ঘাটতি ঘাটতি থাকতেছে না। তো গবেষণার ক্ষেত্রে মেথডস এর এই ব্যাপারটা হচ্ছে যে আপনার গবেষণাটা কতটা যৌক্তিক হবে, কতটা গ্রহণযোগ্য হবে, এই পুরো বিষয়বস্তুটা নির্ভর করবে যে আপনি মেথডসটা কতটা স্ট্রং এবং কতটা সাইন্টিফিক্যালি আপনি ব্যাপারটাকে মানে কন্ডাক্ট করলেন। এটা হচ্ছে আমাদের আসলে মূল বিষয়বস্তুটা। হ্যাঁ। বিষয়টা কেমন ধরেন, যে এখন আমরা হচ্ছে যে আমি ধরে নিলাম যে এইচআইভি পেশেন্টদের উপরে আমি একটা গবেষণা করতেছি, এবং হচ্ছে আমি বললাম আপনাদেরকে যে না, আমি প্রায় 10,000 আমি এইচআইভি পেশেন্ট বাংলাদেশ থেকে আমি সার্ভে করে এই ফাইন্ডিংসটা পাইছি। হ্যাঁ। এখন এটা কিন্তু আসলে বিলিভেবল না, কারণ বাংলাদেশে 10,000 এইচআইভি পেশেন্ট আছে কিনা এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। বাট এটা যদি আমি বলি যে না, আমি আসলে রিস্ক করতে পারি না, আমি 50-60 জনকে নিয়ে ইন্টারভিউ করছি, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হতে পারে। হ্যাঁ। তো এরপর হচ্ছে আমি ডেটা কালেকশন যদি বলি যে আমি সারা বাংলাদেশকে কাভার করছি, সারা বাংলাদেশ থেকে আমি মানে প্রত্যেক উপজেলা থেকে আমি 100 জন করে ইন্টারভিউ নিছি। হ্যাঁ, এটা কিন্তু অযৌক্তিক, এর মধ্যে আবার আমার কোনো ফান্ডিং নাই, এটা কিন্তু আসলে অযৌক্তিক হয়ে যায়। আবার আমি বললাম যে না, আমি হচ্ছে যে অ্যানালাইসিস এর কথাটা বললাম, যে আমি এমন একটা অ্যানালাইসিস করছি যেটা আসলে আমার ওই ডেটা সাপোর্ট করে না। আমি যে ডেটা কালেক্ট করছি, আমি যে ইনফরমেশন গুলো আমি দিছি সেটার সাথে অ্যানালাইসিসটা সাপোর্ট করে না, তার মানে আমার অ্যানালাইসিসটা ভ্যালিড হবে না। তো এইটা হচ্ছে আসলে মূল বিষয়বস্তু, যে আপনার
গবেষণাটা কতটা বিশ্বাসযোগ্য হবে, কতটা গ্রহণযোগ্য হবে, কতটা সায়েন্টিফিক কমিউনিটিতে এটা অ্যাপ্রুভ হবে, বা আপনার গবেষণাপত্রটা আদৌ পাবলিশ হবে কিনা, এই পুরো বিষয়বস্তুটা নির্ভর করবে হচ্ছে কিসের উপরে, যে আপনার পেপারের গ্রহণ মানে মেথডস এর উপরে। যেমন আমি বরাবরই লাস্ট আমার একটা পেপারে উদাহরণ দিচ্ছিলাম, আমার মনে আছে যে আমি হচ্ছে যে আমার স্যার আমাকে গল্প দিচ্ছিল আর কি, কথা প্রসঙ্গে কয়, যাবেন তুমি যে প্রসঙ্গ মানে যে যখন থেকে গবেষণাটা শুরু করছো, তখন যদি কোনো একটা বাচ্চা জন্ম নিত, সে এখন ক্লাস 3-তে পড়তো, কিন্তু আমার পেপার এখনো পাবলিশ হয় না। হ্যাঁ, তো কেন হয় না? কারণ ওরা বারবার আমাদেরকে বলতেছে যে মেথডস কত কিছু ঝামেলা আছে, বা এটা রেপ্লিকাবিলিটি নিয়ে প্রশ্ন করতেছে। হ্যাঁ, যে এটা আসলে হুবহু রেপ্লিকাবিলিটির ব্যাপারটা কি কারণ মনে আছে, যে কিভাবে একটা মেথড রেপ্লিকাবল হয়? আচ্ছা, আপনার গবেষণাটাই যখন আরেকজন গবেষক হুবহু কপি করে আরেকটা গবেষণা করতে পারবে, বা সেম গবেষণাটা কন্ডাক্ট করতে পারবে, সেটাকে আমরা রেপ্লিকাবল বলবো। তার মানে গবেষণা পত্রের মেথডসটা এত বেশি বিস্তারিত লিখতে হবে, এত ডিটেলসে লিখতে হবে, যাতে আপনার গবেষণাটা আমি একদম লাইন বাই লাইন ফলো করে আমি সেম একটা ফাইন্ডিংস পেতে পারি, বা সেম একটা গবেষণা কন্ডাক্ট করতে পারি। দিস ইজ হইতেছে আপনার রেপ্লিকাবিলিটি। তো গবেষণা ক্ষেত্রে ভালো জার্নাল গুলা সবসময় চায় যে আপনার গবেষণাটাতে রেপ্লিকাবল হয়, অর্থাৎ আপনার গবেষণাটা ইমপ্লিমেন্ট করে বিশ্বের অন্য যে কোনো জায়গার যে কেউ যাতে এই সেম গবেষণাটা কন্ডাক্ট করতে পারে, তখন হচ্ছে এটাকে আমরা রেপ্লিকাবল বলতেছি। যদি রেপ্লিকাবল না হয়, তখন ধরে নেওয়া হয় যে আপনার গবেষণাটা আসলে অতটা অথেন্টিক না, অথবা অথবা অতটা কি বলবো, যে ভালো গবেষণা হয় নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে আমরা তিনটা নাম সবসময় শুনি, মনে আছে কিনা আপনাদের? ম্যাটারিয়াস, মেথডস এবং মেথোডোলজি। হ্যাঁ, তো এই তিনটা সম্পর্কে তো আমরা মোটামুটি এই তিনটা টার্ম আমরা কম বেশি সবাই শুনছি, তো শুনি না এরকম কেউ আছে? নাই। তার মানে দেখেন, মেথোডোলজি হচ্ছে প্রথম জিনিস, এবং মেথোডোলজির আন্ডারে বেসিক্যালি ম্যাটারিয়ালস এবং মেথডস থাকে। এখন মেথোডোলজিটা কেন বলা হয়, এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমি এখনো পাই নাই। কারণ মেথোডোলজি, সোশিওলজি, এগুলো হইতেছে ব্রাঞ্চ অফ নলেজ হওয়ার কথা ছিল, বাট মেথোডোলজিটাকে এটা কম্বাইন করে বলা হয়েছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম, তারাও আমাকে সদুত্তর দিতে পারে না যে কেন মেথোডোলজি। তবে অনেক জার্নালে এটাকে ম্যাটারিয়ালস এবং মেথডস হিসেবেও লিখে থাকে, ওনারা মেথোডোলজিটাকে প্রেফার করে না। হ্যাঁ, এখন মেথোডোলজির মধ্যে বেসিক্যালি হচ্ছে যে আপনার দুটো পার্ট অংশ থাকে, একটা হচ্ছে ম্যাটারিয়ালস এবং আরেকটা হচ্ছে মেথডস। এবং ম্যাটারিয়ালস এবং মেথডসটাকে কম্বাইন করে আমি কোনো একটা রিসার্চের মেথোডোলজিটা বলে থাকি। হ্যাঁ, যে আসলে কোন প্রসিডিউর বা কোন প্রোটোকল বা কোন ইনস্ট্রুমেন্ট, মানে কমপ্লিট গবেষণার যে স্ট্রাকচার যেটাকে আমরা বলতেছি, এই স্ট্রাকচারটাই হইতেছে আপনার ম্যাটারিয়ালস এবং মেথডস। তো ম্যাটারিয়ালসটা কি, সেটা একটু আমরা বোঝার ট্রাই করি। যে ম্যাটারিয়াল বলতে গবেষণায় ব্যবহৃত সমস্ত প্রকার উপকরণ, যেগুলা ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, এটা হতে পারে কেমিক্যাল, এটা হতে পারে কোনো সফটওয়্যার, এটা হতে পারে কোনো ডেটা সেট, এটা হতে পারে যেমন কোশ্চেনিয়ার আমরা যে প্রিপেয়ার করি, কোশ্চেনিয়ার হতে পারে। যদি আপনার গবেষণাটা কলম ব্যবহৃত হয়, যদি আপনি কোনো কি বলবো ইরেজার ব্যবহার করেন, বা কোনো হচ্ছে কেমিক্যাল আপনি ইউজ করেন, যে টেস্ট স্ট্রিপ গুলো ব্যবহার করতেছেন, এভরিথিং, এই ধরনের ইনস্ট্রুমেন্টস টাইপের যে বিষয়গুলা, এই প্রত্যেকটা বিষয়টাকে বলা হইতেছে ম্যাটেরিয়ালস অফ দি স্টাডি। হ্যাঁ, এই ম্যাটেরিয়ালস এর বাংলা থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ম্যাটেরিয়ালসটা কি। তাতে আপনার যে গবেষণায় হোক না কেন, এটা হতে পারে আপনার সোশ্যাল সায়েন্স হোক, এটা বায়োলজিক্যাল সায়েন্স হোক, অথবা এটা হচ্ছে আপনার পিওর সায়েন্সের গবেষণা হোক, যেটাই হোক না কেন, এটা কন্ডাক্ট করার জন্য আমরা যত ধরনের এলিমেন্টস গুলা ব্যবহার করছি, এই এলিমেন্টস গুলা এটাই হইতেছে আমার ম্যাটেরিয়ালস। তাহলে মেথডসটা কি? মেথডসটা হচ্ছে প্রসিডিউরটা, যে আমি কোন প্রোটোকল ফলো করলাম, কিভাবে গেলাম। যেমন যদি আমি বলি যে আমি লালমনিরহাট থেকে আমি ধরে নিলাম যে আমি ঢাকায় আসছি, তাহলে এখানে আমার ম্যাটারিয়ালসটা কি হতে পারে? যে আমরা হয়তো আমি, তারপরে রাহুল এবং হইতেছে যে মিলি আপু, আমরা হচ্ছে জয়ীদের বাসায় গেলাম। ওইখান থেকে আমরা ব্যাক করার সময় প্রথমে রিক্সা আসলাম, বা ভ্যানে আসলাম, বা হইতেছে স্কুটিতে করে আসলাম, স্কুটারে করে। তো তখন কি আসবে, আমরা হচ্ছে ধরে নিলাম রিক্সায় করে আমরা চলে গেলাম হচ্ছে, কিসে বলে এটাকে, বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ড থেকে আমরা কিসে আসলাম, ওইখান থেকে হচ্ছে বাসে করে আমরা ঢাকায় যাত্রাবাড়িতে নামলাম। যাত্রাবাড়ি থেকে আমরা নেমে ওইখান থেকে হচ্ছে আমরা হয়তো মোহাম্মদপুরে যাবো, সিএনজি তে করে গেলাম মোহাম্মদপুরে, ওইখান থেকে আবার রিক্সা নিলাম। তো এই যে যে এলিমেন্টস গুলো আমরা ব্যবহার করলাম, রিক্সা, বাস, সিএনজি, রিক্সা, এইগুলো হতেছে আমার ম্যাটারিয়ালস। এবং পদ্ধতিটা কি ছিল, কোন প্রসিডিউরটা ফলো করছি, যে আমি প্রথমে হচ্ছে আমরা যে যে বাসা থেকে বের হলাম, বের হয়ে রিক্সায় উঠলাম, উঠা, তা ওইখান থেকে রিক্সাটা আমাকে নিয়ে গেল কোথায়, স্টেশনে। সেইখান থেকে আমরা আবার বাসে উঠলাম, কি বাসে উঠলাম কিছু একটা, ওইখান থেকে যাত্রাবাড়িতে এসে আমরা নামলাম। নামার পরে ওইখান থেকে একটা সিএনজি ভাড়া করলাম। এই যে এই যে যে পদ্ধতিটা, যে ধাপগুলো আসলে বলা হইতেছে, এই ধাপগুলোটা হইতেছে মেথডস। হ্যাঁ, তো প্রক্রিয়া যেটা, এই এটাই হইতেছে আসলে আমরা মেথডস বলতেছি।
হ্যাঁ, এখন আরেকটু ক্লিয়ার হবে যখন দেখেন মেথডস বলতে গবেষণা কার্যক্রম সম্পাদনের জন্য অনুসরণ করা পদ্ধতি হতে পারে, যে কোনো প্রোটোকল হতে পারে, বা যে কোনো প্রক্রিয়া হতে পারে। এই অংশে গবেষণা প্রতিটি ধাপ কিভাবে সম্পন্ন করছে এটাকে আমরা এক্সপ্লেইন করি, যে কিভাবে আমরা এই ম্যাটেরিয়ালস গুলাকে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করে আমরা আমাদের সাব পার্টিকুলার ডেটা কালেক্ট করছি বা ডেটাটাকে অ্যানালাইজ করছি। এইটাই হইতেছে আমার আসলে মেথডস বলা হইতেছে। তার মানে ম্যাটেরিয়ালস এবং মেথডস যদি সহজ করে যদি বলি, আপনি যে এলিমেন্টস গুলা ব্যবহার করতেছেন, আমি যে ল্যাপটপটা আপনাদের ক্লাস নেওয়ার জন্য ব্যবহার করতেছি, এটা আমার হচ্ছে যে ম্যাটেরিয়ালস। এবং মেথডস কোনটা, যে ওয়ান লাইন ক্লাস। হ্যাঁ, এই পদ্ধতি ব্যবহার করছি, বা জুম প্ল্যাটফর্মটা যে ব্যবহারটা করছি, এই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার মেথডস। তো এটা হচ্ছে ক্লিয়ার। এবং মেথোডোলজি হইতেছে এই যে যে দুটোর কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে আমরা বলা হইতেছে মেথোডোলজি। মেথোডোলজি হলো গবেষণার একটি পরিকল্পিত কাঠামো, যে গবেষণাপত্র প্রশ্ন বা সমস্যার সমাধান করার জন্য ব্যবহৃত হয়, প্রযুক্তি সরঞ্জাম বিস্তারিত বিবরণ দেওয়া হয়, এভরিথিং এটার সাথে রিলেটেড, সেটাই হচ্ছে মেথোডোলজি। আচ্ছা, এখন বলেন মেথডস, ম্যাটেরিয়ালস এবং মেথোডোলজি নিয়ে কোনো কনফিউশন আছে? এতটুকুই, টার্মিনোলজি গুলো তো বোঝা গেছে, রাইট? Yeah. জি ভাই। আচ্ছা, না বলছেন নাকি কেউ? আচ্ছা, একটু পার্থক্য যদি আমরা বলি ম্যাটেরিয়ালস এবং মেথডস এর, ম্যাটেরিয়ালস হচ্ছে গবেষণায় ব্যবহৃত উপকরণ বা বস্তু, আর মেথডস হচ্ছে গবেষণা সম্পাদনের পদ্ধতি বা প্রক্রিয়া। হ্যাঁ, এবার হচ্ছে কোন ধরনের এলিমেন্টস ব্যবহার করা হয়েছে সেটা আসলে আমরা ম্যাটেরিয়ালসে দেখি। কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমি বলছি একটু আগে, যে কিভাবে এটাকে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার মেথডস। হ্যাঁ, এক্সাম্পল হতে পারে আপনার কেমিক্যালস হতে পারে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টস হতে পারে, অথবা আমাদের স্যাম্পল গুলা বা কোশ্চেনিয়ার হতে পারে, পেন্সিল হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, এইগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস। আর মেথডস হচ্ছে এই যে যে বিশ্লেষণের যে পদ্ধতিগুলো। যেমন আমি যদি একটু উদাহরণ দেই, যে আমরা যখন কেমিক্যাল বায়োলজিক্যাল সায়েন্সের যে গবেষণাগুলো করা হয়, যেমন ডিএনএ টেস্ট হতে পারে, বা হতে পারে যে আপনার বিভিন্ন ট্রিটমেন্ট দেখা হয় আপনার প্যারাসাইটের উপরে। হ্যাঁ, বা এই যে যে এই যে যে পদ্ধতিটা, এখানে কোন কোন ধাপে, কারণ ডিরেক্টলি আপনি যে কেমিক্যাল দিলেই হয়ে গেল সেটা কিন্তু না। এখানে অনেকগুলো প্রস্তুতি আছে আপনার। প্রাথমিক কিছু প্রস্তুতি আছে, পরে ধাপ আছে, ধাপে ধাপে এগুলাকে কমপ্লিট করা হয়। তো এই যে যে ব্যাপারটা, এটাই হচ্ছে আপনার আসলে মেথডস। ওকে, এখন আহ, একটা জিনিস আপনাদেরকে বলি, যে ম্যাটেরিয়ালস এবং মেথডসে কিছু মৌলিক উপাদান থাকে। এটা প্রত্যেকটা জায়গায় কিছু মৌলিক উপাদান থাকে। যখন আমরা ইন্ট্রোডাকশনে যখন বলেছিলাম যে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনার ইম্পর্টেন্স গুলো থাকবে, সিগনিফিকেন্স থাকবে, প্রবলেম স্টেটমেন্ট থাকবে, রিসার্চ গ্যাপ থাকবে, অবজেক্টিভস থাকবে, কিছু মৌলিক উপাদান থাকে। এর বাইরেও কিছু বিষয় থাকতে পারে। তো সোশ্যাল সায়েন্সের যে গবেষণাগুলো হয়ে থাকে, স্পেশালি হচ্ছে সার্ভে টাইপ যে গবেষণাগুলো হয়ে থাকে, এখানে কিছু বেসিক জিনিসপাতি থাকে। এই জিনিসপাতিগুলো আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। হ্যাঁ, এইগুলো যদি আপনার মধ্যে না থাকে, এই বিষয়গুলো যদি আপনি ইনক্লুড করতে না পারেন, তাহলে সেটা ইনকমপ্লিট থাকবে। হ্যাঁ, আপনি এই বিষয়গুলো লিখলেন, কিন্তু এটা হয়তো বা ইন শর্টে আপনি লিখছেন, ডিটেলসে লেখেন নাই। তারপরে ব্যাপারটা কি হবে, তারপরে হবে হ্যাঁ আপনি প্রত্যেকটা এরিয়া কাভার করছেন, হয়তো বিস্তারিত লেখা প্রয়োজন, কিন্তু ইনকমপ্লিট না। হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা সার্ভে টাইপ যখন ডেটা কালেকশন করব বা সার্ভে টাইপ গবেষণা যখন করব, আমাদের প্রত্যেকটা এলিমেন্ট এখানে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে এর বাইরে আর কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, এর বাইরে অনেক কিছু আছে। আপনারা যখন বিভিন্ন রিসার্চ পেপার গুলো পড়বেন, দেখবেন যে এইখানে আপনার কি বলবো, যে কিছু কিছু ক্ষেত্রে ভ্যারিয়েবল গুলাকে ডিফাইন করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে কিছু ম্যাপ অ্যাড করে দেয়। তারপর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা কি বলবো, যে কোশ্চেনিয়ারের মানে সোশিও ইকোনমিক যে ভ্যারিয়েবল, যেটা আমরা রেজাল্টে রাখি। হ্যাঁ, আপনার কি বলবো, যে এটাকে একটা সুন্দর একটা টার্ম ছিল, সামারি স্ট্যাটিস্টিক্স যেটাকে বলা হয়। সামারি স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আপনার হয়তো মেথডস এর মধ্যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আপনি আসলে আর কোন কোন বিষয় রাখবেন, এটা আপনার হচ্ছে গবেষণার পদ্ধতি বা আপনার যে গবেষণা টাইপ, এটার উপর ভিত্তি করে আপনার কোনো জিনিস আপনার কি ইনক্লুড হতে পারে বা এক্সক্লুড হতে পারে। হ্যাঁ, এটা ভেরি পসিবল। ঠিক আছে, বাট এই যে যে ব্যাপারগুলো রাখা হয়েছে, এই ব্যাপারগুলো হইতেছে মাস্ট, আপনার থাকতেই হবে। এটা যে কোনো ডাইমেনশন। এখন আরেকটা বিষয় চলে আসে, যে এই যে স্টাডি এরিয়া, ডেটা কালেকশনের যে মেথড, স্যাম্পলিং সাইজ, বা হচ্ছে যে আপনার ডেটা কালেকশন টুলস, এই ব্যাপারগুলো কি আসলে আন্ডার টাইটেল থাকে কিনা, যে প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে আমরা ডিসক্রাইব করি কিনা। না, বিষয়টা এরকম না, এরকম যে থাকতেই হবে নট লাইক দ্যাট। হ্যাঁ, কারণ অনেক গবেষণা আছে যে তারা পুরো মেথোডোলজিতে কোনো আপনার সাব পয়েন্টই ব্যবহার করে না। হ্যাঁ, এমন আমি দেখছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে। আবার অনেকে আসছে যে একটা সাব ক্যাটাগরির আন্ডারে হয়তো দুটা রাখতেছে বা দুটাকে মার্জ করে ফেলতেছে, বা তাদের পছন্দ মতো টাইটেল হয়তো দিচ্ছে। নট লাইক যে আপনাকে এইভাবেই দিতে হবে, বা এই কম্পোনেন্ট গুলো আপনার থাকতে হবে। এটা আপনি যে জায়গায় রাখেন না কেন, যেটা বললাম যে আপনার গবেষণার ধরন অনুসারে, অর্থাৎ আপনার এক একজনের গবেষণার ধরন এক এক রকম হবে, এক একজন এক এক ভাবে এটাকে প্রেফার করে।
হ্যাঁ, তো এই যে যে বিষয়গুলা, এই বিষয়গুলা আপনার ভ্যারি করতে পারে, বাট মৌলিক উপাদানগুলো আপনাকে যে কোনো জায়গায় হোক না কেন এটাকে ইনকর্পোরেট করতে হবে। যদি ইনকর্পোরেট না করি আমরা, তখন কি হয়ে যাবে, তখন আসলে এটাকে ইনকমপ্লিট হিসেবে ধরে নেওয়া হবে। তো মৌলিক উপাদানগুলো কি কি আপনারা অলরেডি দেখে ফেলছেন, যে স্টাডি এরিয়া থাকবে, তারপর হচ্ছে আপনার ডেটা কালেকশন মেথড। স্টাডি এরিয়াটা থাকার আগে একটা জিনিস থাকে, রিসার্চ ডিজাইনটা থাকে। হ্যাঁ, যে এটা আমি অ্যাড করতে ভুলে গেছি, আমার পরে একটু কেমন হয়েছে। রিসার্চ ডিজাইনটা বলতে বোঝানো হইতেছে যে আপনি আসলে কোন মেথড ফলো করছেন। হ্যাঁ, আপনি কি মানে কি বলবো, যে এটা কি সার্ভে টাইপ গবেষণা, নাকি এটা ডেসক্রিপটিভ রিসার্চ, নাকি এটা মিক্স মেথড, নাকি এটা কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ, যেটাই হোক না কেন এই সম্পর্কিত আপনি কিছু জিনিস এখানে মেনশন করতে পারেন। আবার অনেক রিসার্চার আছেন, তারা হচ্ছে প্রাথমিক দিকে আমাদের যে অবজেক্টিভটা আছে এই অবজেক্টিভটাকে আবার একটু মেনশন করে নেন, যে আমরা আসলে কি নিয়ে গবেষণা করতেছি। এইগুলো হচ্ছে ডিপেন্ড করে, বাট এই জিনিসগুলো থাকা লাগবে। প্রথমে হচ্ছে আপনাকে স্টাডি এরিয়াটা সম্পর্কে বর্ণনা করতে হবে। কারণ প্রশ্নটা হচ্ছে কেন আপনি স্টাডি এরিয়া সম্পর্কে বর্ণনা করবেন। আচ্ছা, এটা সম্পর্কে মানে, আচ্ছা এটা পরে আলোচনা হয়েছে। 2 নাম্বার যেটা আপনাকে থাকতে হবে, ডেটা কালেকশন মেথড থাকতে হবে। আপনি প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা কোনটা ইউজ করলেন বা বোথ ইউজ করলেন কিনা সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এর মধ্যে হচ্ছে যে ডেটা কালেকশনের মধ্যে আপনার যে পপুলেশন এবং স্যাম্পল, পপুলেশন তো সবাই বুঝেন, রাইট? পপুলেশন স্যাম্পল বুঝেন না এমন কেউ আছে? টার্ম দুটা বুঝেন না এমন কেউ আছেন? নাই। তার মানে হচ্ছে আপনার পপুলেশন কারা ছিল, স্যাম্পলটা কিভাবে নিলেন, ডেটা কালেকশন মেথড কি ছিল, স্যাম্পলিং মেথডটা কি ছিল আপনার, তারপর হচ্ছে স্যাম্পলিং টেকনিকটা কি ছিল। স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে যে স্যাম্পল কালেক্ট করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, সেটাকে হচ্ছে স্যাম্পলিং টেকনিক বলা হয়। এবার হচ্ছে ডেটা কালেকশনের জন্য কি ধরনের টুলস ব্যবহার করলেন আপনি, এটা আপনার কোশ্চেন এটা কেমন ছিল, কি ধরনের কোশ্চেন ছিল, সেই বিষয়গুলো এখানে থাকবে। এবং ডেটা যে অ্যানালাইসিস করলেন, এই ডেটা অ্যানালাইসিস করার জন্য কোন মেথড গুলা ব্যবহার করলেন, এই বিষয়গুলো আমাকে থাকতে হবে। অর্থাৎ স্টাডি এরিয়া, ডেটা কালেকশন মেথড, স্যাম্পল সাইজ, ডেটা কালেকশনের জন্য টুলস গুলা, কোশ্চেন এর সম্পর্কে একটা বর্ণনা থাকতে হবে এবং ডেটা অ্যানালাইসিস এর মেথড থাকতে হবে। কিছু কিছু জায়গায় আপনার ইথিক্যাল কনসিডারেশন এবং লিমিটেশনস গুলো থাকে। হ্যাঁ, এখন ইথিক্যাল কনসিডারেশনটা আবার সবসময় থাকে না। স্পেশালি পাবলিক হেলথ বা হচ্ছে আপনার বায়োলজিক্যাল সায়েন্সের যে গবেষণাগুলো হয়ে থাকে সেগুলোতে আপনার ইথিক্যাল কনসিডারেশন থাকে। হ্যাঁ, এটা আবার বিভিন্ন ইনস্টিটিউশন থেকে বা আপনার যে করসপন্ডিং ইনস্টিটিউট সেখান থেকে আপনাকে নিতে হবে। আবার তবে এখন পর্যন্ত আমার নেওয়ার কোনো সৌভাগ্য হয় নাই। লাস্ট একটা গবেষণার ক্ষেত্রে ওরা আমাদেরকে ইথিক্যাল অ্যাপ্রুভাল চাইছিল, একটা পেপারে দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা কোনো ইথিক্যাল অ্যাপ্রুভাল নেই নাই। হ্যাঁ, তো পরে হচ্ছে আমরা তাদেরকে মেইল করে জানালাম বা একটা সেকশন অ্যাড করছি যে আমরা আহ, যে যাদের থেকে ডেটা কালেকশন করছি তাদেরকে আমরা, যেমন ধরেন আমাদের মোস্ট অফ দা গুগল ফর্ম গুলা ফিল আপ কেন করতে হয় না, কেন করতে হয় না, এখানে আপনার ডেটাটাকে কিভাবে ইউজ করবে এটা সম্পর্কে কোনো ইনফরমেশন বা কোনো কনসেন্ট দেওয়া থাকে না। যেমন আমি মোস্ট অফ দ্য টাইম যেটাই করতাম না কেন, তখন হচ্ছে আমি ডিরেক্টলি বলে দিতাম যে এটা শুধুমাত্র একাডেমিক পারপাসে ইউজ হবে। আপনাকে আইডেন্টিফাই করার মতো কোনো তথ্য যদি থেকে থাকে, অনেক সময় আমাদের প্রয়োজন হয়, আমরা কখনোই হচ্ছে আপনার এটাকে ডিসক্লোজ করবো না বা থার্ড পার্টির কাছে আমরা এটাকে কখনো হ্যান্ড ওভার করবো না। আমরা কত বছর পরে ডেটাগুলাকে ডিলিট করে ফেলবো, হ্যাঁ সেটা হচ্ছে আমরা বলে দিতাম। কিভাবে স্টোর করবো ডেটাগুলাকে, হ্যাঁ বা কার কাছে এটা স্টোর থাকবে এটা আমরা বলে দিব। আমরা কখনোই আপনাদের নাম মেনশন করে কোনো কিছু উল্লেখ করবো না। যদি নাম উল্লেখ করতে হয় তাহলে আমরা ছদ্মনাম ব্যবহার করবো। যদি আমাদের সরাসরি ডিরেক্ট নাম আমাদের প্রয়োজন হয় তখন আমরা লিখিত কনসেন্ট নিব তাদের কাছ থেকে। এগুলো ফর্মালিটিস, এগুলো কোনোটাই দরকার হয় না, বাট আপনাকে শেখার জন্য এই প্র্যাকটিস গুলা করতে হয় আসলে। হ্যাঁ, এবং তারা যে কোনো সময় যে কোনো স্টেজে তাদের যে ডেটা যে আমাদেরকে প্রোভাইড করছে সেটাকে তারা উইথড্র করে নিতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে ইথিক্যাল কনসিডারেশনের মধ্যে থেকে থাকে। আবার বায়োলজিক্যাল রিসার্চে আপনার ওদের ইথিক্যাল কনসিডারেশনের বিষয়গুলো আলাদা, তারা কিভাবে অ্যানিমালকে হ্যান্ডেল করছে বা হিউম্যানকে কিভাবে হ্যান্ডেল করছে এটার একটা বিশাল একটা থাকে। তারা এটাকে রেডি করে, রেডি করার পরে একটা কমিটি থাকে, কমিটিটাকে অ্যাপ্রুভাল দেয়, তারপর হচ্ছে তার গবেষণাটা শুরু করতে পারে। যাই হোক, তো মৌলিক উপাদান কি? স্টাডি এরিয়া, ডেটা কালেকশন মেথড, স্যাম্পল সাইজ, ডেটা কালেকশন টুলস, কোয়েশ্চেনিয়ার এবং হচ্ছে ডেটা অ্যানালাইসিসের যে মেথড গুলো থাকে সেইগুলা। আচ্ছা, স্টাডি এরিয়াটা কি? এখন প্রথমে বললেন না স্টাডি এরিয়াটা কেন প্রয়োজন হয়, যে আমি বলে দিলাম যে আমি বলতেছি যে আমি আহ বাগেরহাটের যে ফার্মার্সরা আছেন বা ফিশারম্যানরা আছেন তাদের আমি ফুড সিকিউরিটি দেখতে চাচ্ছি বা ক্লাইমেট ভালনারেবিলিটিটা আমি অ্যাসেস করতে চাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আমাকে বাগেরহাটের এক্সাম মানে বর্ণনাটা বা বাগেরহাটের যে উপজেলা আমি ডেটাটা কালেক্ট করছি সেটাকে আমার এক্সপ্লেন কেন করতে হবে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। এটার অ্যান্সার দিতে পারবেন যে স্টাডি এরিয়ার বর্ণনাটা কেন দরকার হয়? ভাই, এতগুলো জায়গা থাকতে বাংলাদেশে তো যেমন 64টা জেলা আছে, এর মধ্যে আমি শুধুমাত্র বাগেরহাটকে কেন চুজ করলাম এটা ডিফাইন করার জন্য আই গেস না, এটা হ্যাঁ, না লাগে বাগেরহাটকে মানে কেন বল। চুজ করলাম সেটা তো আমি এক্সপ্লেন করলামই।
কিন্তু বাগেরহাট জেলার যে বর্ণনাটা, যে বাগেরহাটটা হচ্ছে আপনার আহ মানে আমরা বর্ণনাটা যখন দিই জিওগ্রাফিক্যাল কিছু বর্ণনা দেয় বা বাগেরহাট সম্পর্কে যাতে জানা যায় সেটা সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলি আর কি বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা আমি বলি তাহলে। তাহলে হ্যাঁ জি বলেন। এটা হতে পারে যে আমার পেপারটা যে পড়তেছে সে দেশের হোক বা দেশের বাইরে হোক সে হয়তো বাগেরহাট সম্পর্কে জানে না, সে হ্যাঁ যেন বাগেরহাট সম্পর্কে জানে এই জন্য আর কি কিছু ইনফরমেশন দেওয়া হয়। হ্যাঁ, ভাই বিষয়টা হচ্ছে, হ্যাঁ জি ভাই বলেন। আমি যেটা বুঝি সেটা হচ্ছে দেখা গেছে কিছু কিছু স্টাডির ফাইন্ডিংস কনটেক্সট টু কনটেক্সট মানে ডিফারেন্ট হতে পারে আর কি। ফাইন্ডিংস গুলা কনটেক্সট বা স্টাডির এরিয়ার ভিত্তিতে ফাইন্ডিংসটা ডিফারেন্ট হতে পারে আর কি, এটা আর কি বুঝি। হ্যাঁ অনেকটা এরকমই জুবের ভাই যেটা বললেন বা জয় যেটা বললো, যে দেখেন বাগেরহাট যদি আমি বলি বা আমি যদি বলি যে বাগেরহাট ক্লাইমেট ভালনারেবল কিনা, যেহেতু ওটা আপনার বে অফ বেঙ্গলের একদম কাছাকাছি, আপনার কোস্টাল এরিয়া, তার মানে এটা কিন্তু ক্লাইমেট ভালনারেবল একটা এরিয়া। আবার একই সাথে যদি আমি বলি যে এটা হচ্ছে আপনার কোনটা হাওড় এরিয়া, যদি আমরা বলি যে সুনামগঞ্জ, এটাও কিন্তু ক্লাইমেট ভালনারেবল এরিয়া। এখন এই দুইটার ভালনারেবিলিটি ধরন কি একরকম? না, কিন্তু একরকম না। হ্যাঁ, আবার বাগেরহাট যেরকম, বাগেরহাটও কোস্টাল এরিয়া, আবার আমি যদি বলি যে আপনার যে সেন্ট মার্টিন, এটাও কোস্টাল এরিয়া। এখন এই দুজনের আবার ভালনারেবিলিটিটা আলাদা। কেন আলাদা? কারণ দেখেন বাগেরহাটকে প্রোটেক্ট করার জন্য সুন্দরবন আছে, বাট আমরা যদি বলি যে সেন্ট মার্টিনকে প্রোটেক্ট করার জন্য কোনো কিন্তু আপনার এই ধরনের কিছু নাই। হ্যাঁ, অর্থাৎ এই যে যেটা বললেন জয়ী একটু আগে যেটা বললেন বা জুগার যেটা বললেন যে কনটেক্সট টু কনটেক্সট এটা ভ্যারি করে। এখন বাংলাদেশের বাগেরহাটের একজন ফার্মারের যে ক্যারেক্টারিস্টিক্স, আর হচ্ছে আমি যদি বলে থাকি যে থাইল্যান্ডের ফার্মারদের ক্যারেক্টারিস্টিক, থাইল্যান্ডের ফার্মারদের একটা মজার ঘটনা বলে, এদেরকে আমরা ট্রেনিং দিব আর কি। তা ট্রেনিং যখন দিব, তো এদেরকে কি হয়েছে, আমরা হচ্ছে যে 15-20টা গাড়ি ভাড়া করলাম। কেন গাড়ি ভাড়া কেন করলাম? কারণ এই যে চাষিদার বা ফার্মার্স যাদের আমরা বলতেছি, যে এদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এদেরকে আমাদের নিজেদের গাড়ি ভাড়া করে ওদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ তাদের আসলে এত সময় নাই বা তাদের এত আগ্রহ নাই যে তারা এসে ট্রেনিং করবে। কারণ তারা অলরেডি স্টাবলিশড ফার্মার, যেহেতু এটা আমাদের প্রকল্পের মধ্যে ধরা ছিল, দ্যাট ইজ ওয়াই হইতেছে তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। এখন তারা তো ভিআইপি ফার্মার্স, সুতরাং তাদেরকে আমরা গিয়ে মানে আমাদের নিজস্ব মাইক্রোতে করে বা গাড়িতে করে আমরা ভাড়া করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং তাদেরকে যে আমরা সাধারণ অনারিয়াম গুলা দিই, এগুলো তো আমরা জেনারেলি দিয়েই থাকি। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে একটা বিষয়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে সেটা কি হয়েছে, আমি তো অনেক ট্রেনিং করাইছি আমাদের বিএডিসি থেকে। তো আমাদের যারা ফার্মার ছিল তাদেরকে আমরা বলে দিতাম 2 দিন আগে যে অমুক তারিখে 9টায় আপনারা থাকবেন। কেমনে থাকবেন এটা আমরা জানি না, তো তারা দেখাচ্ছে নিজেদের মতো করে বাইক, সাইকেল, বাস, ট্রেন, যে যেমনে পারে এটা চলে আসতো। তার মানে কনটেক্সটটা যদি ডিফারেন্ট হয়, এখন বাগেরহাটের একটা মানুষের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, থাইল্যান্ডের বলি বা আমরা যদি আমেরিকান একটা মানুষের, একজন ফার্মার্সের সোশিও ইকোনমিক স্ট্যাটাস কিন্তু এক না। এখন আমি যদি বাগেরহাট আসলে কেমন এরিয়া, এটা জিওগ্রাফিক্যালি কমন কেমন এরিয়া, এটা সারাউন্ডিংসে কি কি আছে না আছে, এটার ইনভায়রনমেন্ট কেমন, এটার ইকোলজিটা কেমন, হ্যাঁ এখানে মানুষের শিক্ষার হারটা কেমন, এটা মানুষের কত শতাংশ কোন প্রফেশনে আছে, এই ব্যাপারগুলো যদি আমি মেনশন না করি, তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমি তো থাইল্যান্ডে তো ফার্মার্সদের নিয়ে কাজ করছি, তো তাদের ফুড সিকিউরিটি স্ট্যাটাস তো অনেক ভালো ছিল। হ্যাঁ, কিন্তু বাগেরহাটের যে ফুড সিকিউরিটি স্ট্যাটাস তাদের এত কেন খারাপ? এখন আমার রিডার যাতে মিসগাইড না হয়, এটার জন্য তাদের যে ইনভায়রনমেন্টাল কন্ডিশন, তাদের সোশিও ইকোনমিক যে কন্ডিশন গুলো আছে, বা তাদের জিওগ্রাফিক্যালি তারা কতটা আইসোলেটেড, এই ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, এখন কেন আপনার বাংলাদেশ এত বড় একটা এরিয়া, তাহলে সুনামগঞ্জেই কেন, সুনামগঞ্জ তো কোস্টাল এরিয়া না, ঝড় ঝড় হয় না। হ্যাঁ, এত বড় বড়, তাহলে এটা কিভাবে ক্লাইমেট ভালনারেবল হয়? এখন সুনামগঞ্জে ক্লাইমেট ভালনারেবল, এটা লায়াবিলিটি আসলে কার, বাংলাদেশের কিনা একটু বলেন তো। সুনামগঞ্জ কেউ গেছেন, যাওয়ার সুযোগ হয়েছে? জাফলং এ গেছেন নাকি কেউ? আমি জাফলং যাস নাই? গেছি ভাই। আচ্ছা, এখন জাফলং এ আসলে কি হয়, জাফলং এ যখন পানি বেশি থাকে বা পানি কম থাকে, এই পানিটা আসলে কোত্থেকে আসে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসতেছে। ইন্ডিয়া থেকে, মেঘালয়। তার মানে দেখ যে এখানে কিন্তু বাংলাদেশের কোনো হাত নাই। হ্যাঁ, সুনামগঞ্জে বন্যা হবে নাকি হবে না, এর কোনোটাই আসলে সুনামগঞ্জের উপর নির্ভর করতেছে না। এটা পুরোটাই হচ্ছে আমার মেঘালয়ে কত মিলিমিটার বৃষ্টি হচ্ছে। তো আমি যদি এখন এটা জিওগ্রাফিক্যাল লোকেশনটা আমি না বোঝাই যে আমার এটা হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত, হিমালয় না মেঘালয়ের, হ্যাঁ, বা এটা হচ্ছে একদম ক্লোজ টু মেঘালয়, ওইখানে বৃষ্টি হলে, এবং মেঘালয়ের টার্মের সাথে আমরা মেঘালয়ের বর্ণনা দিচ্ছি যে মেঘালয় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে মেঘালয়ে যদি বৃষ্টি হয় তাহলে এই বন্যাটা কোথায় গিয়ে হচ্ছে, এই বন্যাটা হচ্ছে আমার সুনামগঞ্জে গিয়ে। তো যাই হোক, এই যে যে ব্যাপারটা তখন যে বিষয়টা আমরা এক্সপ্লেন করার ট্রাই করলাম সেটা হচ্ছে যে
আহ, অর্থাৎ আমরা যে গবেষণাটা যে জায়গাটায় পরিচালনা করতেছি সেই জায়গার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আমাকে দিতে হবে, যাতে একজন ফরেনার ওইখানে বসে থেকে তার অবস্থানে থেকে যাতে সে আইডেন্টিফাই করতে পারে যে আসলে আমাদের কোন জায়গাটায় গবেষণাটা হয়েছে। অনেক সময় এমনও হয়েছে যে দেখেন এখানে বলা হয়েছে গবেষণার প্রেক্ষাপট এবং পরিবেশ বর্ণনা করা হয়। হ্যাঁ, কেন ওই পার্টিকুলার রিজিয়নটা আপনি চুজ করছেন, হ্যাঁ সেটা আপনি ডেফিনেটলি আপনার ব্যাখ্যা থাকবে, এটা তো গেলই। বাট ওই এরিয়ার বর্ণনা আপনাকে দিতে হবে, এরিয়া বর্ণটাও হচ্ছে আপনাকে দিতে হবে, যাতে ওই যে যেটা বললাম যে মিসগাইড না হয়। এখন এমনও হয়েছে যে আমাদেরকে আপনার ল্যাটিটিউড এবং ল্যান্ডিটিউড যেটা আছে এটা পর্যন্ত আমরা দিয়ে দেই, যাতে করে আমার যে অডিয়েন্স আছে সে যদি চিন্তা করে যে না সেটাকে দেখবে, তাহলে সে যাতে গুগল ম্যাপে গিয়ে সুন্দর করে দেখে নিতে পারে যে এর অবস্থানটা আসলে কোথায়। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি যদি কোনো বায়ু দূষণ নিয়ে যদি আপনি গবেষণা করতে চান, এয়ার পলিউশন নিয়ে, ঢাকার এয়ার পলিউশন নিয়ে, তাহলে ঢাকার পরিবেশটা কেমন, ঢাকায় কত মানুষ বাস করে, সেখানে কি পরিমাণ গাড়ি ঘোড়া আছে না আছে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, যাতে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমি বুঝতে পারি যে আপনার আসলে কোন জায়গাটায় আপনি এই গবেষণাটা করছেন। এবং এতে করে যেটা হয় যে গবেষণার ফলাফলকে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য করে তোলে। একটা বিষয় মাথায় রাখবেন, আমরা মেথডস এবং ম্যাটেরিয়ালস যা কিছুই করব না কেন, এই সব কিছু আমাদেরকে করতে হবে আমাদের ফাইন্ডিংস কে নির্ভরযোগ্য করার জন্য। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি এক্সপ্লেইন না করে দেন তাহলে আমার অথর রিডার মিসগাইড হতে পারে, এবং সে চিন্তা করতে পারে যে না এই গবেষণাটা আসলে মনে হয় একটু দানায় পানায় করা হয়েছে অর সামথিং লাইক দ্যাট। এবং অনেক সময় আমরা কি করি, আমরা দেখছেন অনেক গবেষণা পত্রে বা মোস্ট অফ দ্য রিসার্চ পেপারে আমরা হচ্ছে এখন জিআইএস ব্যবহার করে আমরা ম্যাপিংটা করে দিই যে আসলে এটা ঠিক কোন অবস্থানে আছে। এবং ম্যাপিং জিআইএস দিয়ে তো অনেক কিছু করা যায়, এটার আপনার ওয়াটার বডি কি পরিমাণ আছে, তারপর হচ্ছে আপনার প্লেইন ল্যান্ড কতটুকু আছে, হিলি এরিয়া কতটুকু আছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সপ্লেইন করে দেয়া হয় যাতে এটা রিপ্রেজেন্টেটিভ হয়, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে সাথে সাথে শিখতে হবে, প্রত্যেকটা সেকশন যখন আমি বলতেছি এর সাথে সাথে আপনাদেরকে আমরা কালকে ডেফিনেটলি করব, আমরা একটা পেপার কিভাবে লেখা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা তো ডেফিনেটলি আলোচনা করব। এরপরে প্রত্যেকটা সেগমেন্ট আপনাদেরকে ধরে ধরে আইডেন্টিফাই করতে হবে পেপার থেকে যে স্টাডি এরিয়ার বর্ণনাটা আসলে কিভাবে দেয়া হয়েছে। কারণ আপনি যদি না জানেন, এবং মেশিন লার্নিং যে প্রসিডিউর এটা কিভাবে আসলে ফলো করা হয়, আমাদের অভিজ্ঞতা থেকে ফলো করা হয়। হ্যাঁ, তাই না, মানে আমরা অভিজ্ঞতা থেকে থেকে নিজেদেরকে ট্রেন করি, ট্রেন করার পরে তখন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হয়। তো মেশিন লার্নিং এর মেকানিজম এটা, আমরা যে ট্রেন করানোর পরে তখন ও হচ্ছে আমাদের প্রেডিক্ট করে খুব অ্যাকুরেটলি। আচ্ছা যাই হোক, সেদিকে না যাই। তো আপনি যত বেশি আর্টিকেল গুলা পড়বেন, যত আইডেন্টিফাই করে ট্রাই করবেন যে তারা এইভাবে কিভাবে বর্ণনা করছে স্টাডি এরিয়াটাকে, তখন আপনার জন্য এই কাজটা আরো বেশি ইজি হয়ে যাবে, আপনি ওইভাবে ওই প্রসিডিউর ফলো করে বর্ণনা করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি ডেটা কালেকশন মেথডের আগে আসি আমরা স্যাম্পল সাইজ এবং স্যাম্পলিং টেকনিক। এখন স্যাম্পল সাইজ এবং স্যাম্পলিং টেকনিকের যে ব্যাপারটা, যে স্যাম্পল আসলে কাকে বলা হয় এটা কি আপনারা জানেন? রিপ্রেজেন্টেটিভ অফ পপুলেশন ভাই। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন, তাহলে পপুলেশন কারা? পপুলেশন তো আহ, বলতে গেলে সবাই অতীত। আমি যদি শুধু একটা মাইগ্রেশন নিয়ে কোনো স্টাডি করতে চাই স্টুডেন্টের উপর, তাহলে সারা বাংলাদেশের স্টুডেন্টই হবে আমার পপুলেশন। আর যদি আমি শুধু সিলেটের স্টুডেন্টদের উপর বেস করি, তাহলে সিলেটের স্টুডেন্ট হবে আমার স্যাম্পল। আচ্ছা, যদি আপনি সিলেটে গবেষণা করতে চান তাহলে সিলেটের স্টুডেন্টরা কি সবাই আপনার স্যাম্পল হবে? জি ভাই। আচ্ছা, আর কেউ? ভাই মানে টোটাল স্যাম্পল আর পপুলেশনটা ডিসক্রাইব করবো নাকি জাস্ট পপুলেশনটা ডিসক্রাইব করবো? না, পপুলেশনটা হচ্ছে আমাকে বললে হচ্ছে, পপুলেশন স্যাম্পল দুটোই বল একসাথে, তাহলে সুবিধা হবে। ভাই এটা হলো ওয়ান কাইন্ড অফ কেমন আচ্ছা এটা হলো যদি আমি ভাত রান্না করি, তো আমরা ভাত রান্না করার সময় পুরা ভাতের পাত্রের মধ্যে যে পুরা ভাতগুলা থাকে সেগুলো পপুলেশন। আচ্ছা আর যখন আমরা একটা মানে চামচে করে যখন একটা দেখি যে এটা সিদ্ধ হয়েছে কিনা, যখন এটা চাপ দেই তখন সেটা হলো স্যাম্পল। আই মিন লাইক হোল থিংস হলো পপুলেশন, জাস্ট ওইখান থেকে তিন চারটা বা পাঁচটা নেই, সেটা হলো স্যাম্পল। আচ্ছা। হ্যাঁ, তো গাউসুল ভাই যেটা বললেন যে না, আপনার সিলেটের প্রত্যেকটা মানুষ স্টুডেন্ট তখন আসলে আপনার স্যাম্পল হচ্ছে না। হ্যাঁ, যে আপনাকে সিলেট থেকে হচ্ছে যে এতগুলা, সিলেটে তো আপনার দেখা যাচ্ছে যে আপনার হয়তো 20 লাখ স্টুডেন্ট আছে বা হচ্ছে আপনার 10 লাখ স্টুডেন্ট আছে, তাহলে 10 লাখ স্টুডেন্ট কিন্তু আপনার স্যাম্পল না। এখন আপনি বাংলাদেশে যদি আপনি গবেষণা করতে চান তাহলে আপনি সিলেটে সবাইকে আপনার ধরেন যে আপনি নিতে পারবেন না, সিলেট থেকেও আপনাকে ক্লাস্টার করতে হবে, সিলেট থেকে আপনাকে স্পেসিফাই করতে হবে, সেইখান থেকে আপনাকে স্যাম্পলিং এর মাধ্যমে নিতে হবে। তো রাতুল যেটা বললো যে পপুলেশনটা হচ্ছে আপনি যাদের উপরে গবেষণাটা কন্ডাক্ট করতেছেন। হ্যাঁ, এখন পপুলেশন মানে যে মানুষ হতে হবে, নট লাইক দ্যাট। যেমন ধরেন আপনি একটা ফিল্ড এক্সপেরিমেন্ট করতেছেন, ফিল্ড এক্সপেরিমেন্টে আপনি হয়তো রাইসের লেন্থ মাপতেছেন।
এখন একটা ফিল্ড এক্সপেরিমেন্টে আপনার হইতেছে যে কয়েক হাজার, আপনার হয়তো রাইস, কি বলবো যে আহ, কি বলা হয়, আচ্ছা ধান গাছ থাকতেই পারে। হ্যাঁ, তো এখন ধান গাছের যে লেন্থ যেটা আপনি মাপতেছেন, এখন এই 1,000 গাছের লেন্থ তো আপনার পক্ষে মাপা পসিবল না। তখন আপনি কি করবেন, তখন আপনি আহ ওইখান থেকে আপনি হয়তো 200 বা 100 ধান গাছের যে লেন্থ যেটা আছে, এই লেন্থটা আপনি মেজার করতেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি কোন 200 আপনার গাছের লেন্থ আমি মেজার করবো, তাই না? এখন এই যে যে পদ্ধতিটা, কোন 200 জনকে আমি মেজার করব, কোন 200 গাছের লেন্থ আমি মেজার করব, এটাই হচ্ছে আপনাকে স্যাম্পলিং টেকনিক ব্যবহার করে ওই স্যাম্পলটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ সহজ কথা, রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন, অর্থাৎ স্যাম্পলটা, পপুলেশনটা হচ্ছে যাদের উপর আপনি এই গবেষণাটা করবেন। এটা হতে পারে হিউম্যান, হতে পারে এটা হতে পারে যে কোনো এলিমেন্টস, হতে পারে এটা এনিম্যাল, হতে পারে এটা প্লান্ট, হতে পারে এভরিথিং, এভরিথিং যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে এখন কারা পপুলেশন। এখন আমি কাজ করতেছি সিলেট রিজিয়নে, তাহলে শুধুমাত্র সিলেটের যে স্টুডেন্টরা আছে এরাই আমার পপুলেশন। হ্যাঁ, বাংলাদেশের বাকি যারা স্টুডেন্ট আছে তারা আমার পপুলেশন না। এখন আমি যদি বলি যে না, আমি আন্ডার গ্রেড স্টুডেন্টদের সিজিপিএ আমি দেখতে চাইতেছি, যে তাদের সিজিপিএ বা এভারেজ সিজিপিএটা কত আছে, তাহলে আমার পপুলেশন হচ্ছে শুধুমাত্র সিলেট রিজিয়নে বসবাস করা যে স্টুডেন্টরা আছে যারা আন্ডার গ্রেডে পড়াশোনা করে, তারাই পপুলেশন আমার। বাকি যে ছাত্রছাত্রীরা আছে যারা হচ্ছে আপনার মাস্টার্সে পড়াশোনা করতেছে, তারাও আমার পপুলেশন না। যারা ইন্টারে পড়তেছে তারাও আমার পপুলেশন না। ওকে, অর্থাৎ যাদের উপর আমি গবেষণাটা ইমপ্লিমেন্ট করবো। এখন যদি আমার বলা হয় যে আচ্ছা, আমার কোর্সের একটা ফিডব্যাক নিতে চাচ্ছি, তাহলে আমার পপুলেশন কারা, এই যে যে আপনারা 10-15 জন আছেন, এরাই হচ্ছে আমার পপুলেশন। এইখান থেকে যদি আমি 5 জনকে ইন্টারভিউ করি, এই 5 জন হবে আমার স্যাম্পল। হ্যাঁ, এখন রিপ্রেজেন্টেটিভ কেন বলা হচ্ছে? রিপ্রেজেন্টেটিভ এই যে আবারও চলে আসছে, রিপ্রেজেন্টেটিভ এই কারণে হতে হবে যাতে আপনার প্রশ্নটাকে, আপনি যে ফাইন্ডিংস, আপনার যে গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল, এটা যাতে প্রশ্নবিদ্ধ না করা হয়। হ্যাঁ, এখন আপনি বায়াসড হওয়া যাবে না। রিপ্রেজেন্টেটিভটা কিভাবে কেন বলা হইতেছে, যে আপনার ধরেন যে আপনার 10,000 স্টুডেন্ট আছে, সেইখান থেকে যদি আপনি 5 জনকে ইন্টারভিউ করেন, তাহলে কিন্তু আপনার পুরো যে কমিউনিটিটা আছে, এই কমিউনিটিটাকে রিপ্রেজেন্ট সে করতেছে না। হ্যাঁ, তাহলে কতজন আসলে রিপ্রেজেন্টেটিভ হবে? রাতুল একটু বলবেন, বা আমি হচ্ছে কাকে জিজ্ঞেস, মিলি আপু, কতজন রিপ্রেজেন্টেটিভ হবে একটু বলেন তো। ভাইয়া কোয়েশ্চেনটা আরেকবার প্লিজ। আচ্ছা, আমার ধরেন যে আমি আহ, কি বলবো, যে আমাদের ইউনিভার্সিটিতে হয়তো 2,000 স্টুডেন্ট আছে। তো আমি দেখতে চাচ্ছি যে ইউনিভার্সিটিরা এখানে যে কারিকুলামটা আছে, কারিকুলাম নিয়ে কতটা স্যাটিসফাইড। তো 2,000 থেকে আমি হচ্ছে কিছু স্যাম্পল নিতে চাচ্ছি, রিপ্রেজেন্টেটিভ নাম্বার অফ স্যাম্পল। এখন এই কতগুলা স্টুডেন্টের ইন্টারভিউ করলে এটা রিপ্রেজেন্টেটিভ হবে, সেটা বলতে পারবেন? আচ্ছা, এনিওয়ান কেউ বলতে পারবেন কতজন নিলে এটা রিপ্রেজেন্টেটিভ হবে? বা এটা ভাই তো ককরেজ ফর্মুলা দিয়ে বের করা যায় যে কতটা স্যাম্পল নিব আমি পপুলেশন থেকে। বুঝি নাই। ককরেজ ফর্মুলা আছে যে স্যাম্পল সাইজ কিভাবে ডিটারমাইন করে, ওই ফর্মুলা দিয়ে মেবি বাহির করা যায় যে কতটা স্যাম্পল নিব আমি পপুলেশন থেকে। এটা পেপারে পড়ছিলাম আর কি, পাঁচ যে থেকে ককরেজ ফর্মুলা। 8% বা 10%। ওকে, গাউসুল ভাই একটা কথা বলছেন, জয়ী বলছে 5 থেকে 10 ভাই পার্সেন্ট ভাই অনেক ক্ষেত্রে লিটারেচারও সাজেস্ট করতে পারে অথবা রেফারেন্স লিটারেচার থেকে নিতে পারি বা আচ্ছা, ফর্মুলা ইউজ করে। হ্যাঁ, আচ্ছা এটার হচ্ছে, হ্যাঁ আপনারা যেটা বলছেন এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন আপনার বলে থাকে। তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হচ্ছে যে আপনাকে যে ফর্মুলাটা গাউসুল হক বা হচ্ছে জুবাইর ভাই যেটা বললেন, যে আপনাকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে, এটা আপনাকে আসলে ডিফাইন, কি বলে, এই ফর্মুলার মাধ্যমে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি যে আপনার রিপ্রেজেন্টেটিভ নাম্বার অফ স্যাম্পল আসলে কতটুকু। হ্যাঁ, যে আপনার যদি 10,000 রেসপন্ডেন্ট থাকে, তাহলে 10,000 রেসপন্ডেন্ট, সরি মানে পপুলেশনের সাইজ যদি 10,000 হয়, এইখান থেকে ঠিক আপনি কতজন নিলে এটা রিপ্রেজেন্টেটিভ হবে, এই পুরো ব্যাপারটা নির্ভর করে হচ্ছে আপনার এই স্যাম্পলিং যে টেকনিক, সরি ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা ব্যবহার করে। তবে যেটা করা হয় মোস্ট অফ দ্য টাইম, দেখা যাচ্ছে যে আমরা 5% ইরোর বা হচ্ছে আপনার 95% কনফিডেন্স ইন্টারভাল যদি ধরে থাকি, তখন হচ্ছে আপনার 400-র কাছাকাছি থাকে অ্যারাউন্ড। এখন আমরা এটাকে আবার রিপ্রেজেন্টেটিভ আবার কম বেশি করতে পারি। কিভাবে করতে পারি? আপনার ইরোরের মানটা ইনক্রিজ করে, কনফিডেন্স ইন্টারভালটা কমাই দিয়ে আমরা হচ্ছে এটাকে কম বেশি করে দিই, সেটা বিস্তারিত আলোচনা। তার মানে আসলে কতজন রিপ্রেজেন্টেটিভ হবে এটা আমি আপনি মুখে বললে হচ্ছে না। আমার যে পপুলেশন আছে, এই পপুলেশনের উপর বেস করে আমাদের আসলে এটা ক্যালকুলেট করতে হয় যে কতজন আমাদের, মানে সাইন্টিফিক ওয়েটা হচ্ছে এটা। এর বাইরে যদি বলা হয় স্ট্যাটিস্টিক্যালি 30+ যদি হয়, সেটা হচ্ছে লার্জ পপুলেশন। হ্যাঁ, তার মানে 30+ আপনি নিতেই পারেন, যে কোনো একটা নিতে পারেন, এটা হচ্ছে আপ টু ইউ।
তো যেটাই হোক, আমরা পপুলেশন এবং স্যাম্পলের দিকে যাই। তার মানে পপুলেশন হচ্ছে আমি ঠিক যাদের উপরে গবেষণাটা করব তারা হচ্ছে আমার পপুলেশন, এবং এইখান থেকে যে রিপ্রেজেন্টেটিভ নাম্বার আমি নিব সেটাই হইতেছে আমার স্যাম্পল বলা হইতেছে। এখন স্যাম্পল কালেক্ট করার জন্য আবার হচ্ছে বেশ কিছু পদ্ধতি আছে। হয়ে গেল। আচ্ছা, যে এখন স্যাম্পল সাইজটাকে বলা হচ্ছে যেটা বললাম, এবং স্যাম্পলিং টেকনিক। এখন দেখেন কতজন আপনি স্যাম্পল নেবেন বা এই স্যাম্পল কালেক্ট করার কিছু পদ্ধতি আছে, এটাকে বলা হয় স্যাম্পলিং টেকনিক। এখন স্যাম্পলিং টেকনিকটা কেন গুরুত্বপূর্ণ এটা বলি, যে দেখেন যদি আপনি কোনো পদ্ধতি ফলো না করেন, আপনার যাকে মনে হলো তাকে আপনি ডেটাটা নিলেন, এটা যদি হয় তাহলে আপনার ডেটার মধ্যে বায়াসনেস থেকে যাবে। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, আমার আশেপাশে যারা মনে হইতেছে, আমি হয়তো চাইতেছি যে ছেলেপেলের সিজিপিএ কোন কোন ফ্যাক্টরস দ্বারা এফেক্টেড হচ্ছে। এখন আমি যদি সিলেট কৃষিতে গবেষণা করি, তাদের মানে ভেরি পসিবিলিটি আছে তাদের সবার ফ্যাক্টরস গুলো অলমোস্ট সেম হবে, কারণ তারা একই ইউনিভার্সিটিতে পড়ে, তারা একই ধরনের ফেসিলিটিস পায়। বাট আমি যখন সাস্টে চলে যাচ্ছি, বা আমি যখন লিডিং ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি, বা আমি যখন আদার্স ন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি, সেখানে কিন্তু সিজিপি এর ফ্যাক্টরস গুলা কিন্তু আরো অনেক অনেক আহ, কি বলবো, যে ফ্যাক্টরস সেখানে আইডেন্টিফাই করতেছে। কেন? ধরেন যে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে রেগুলার ক্লাস হচ্ছে, তার মানে ন্যাশনাল এটা হচ্ছে না, তার মানে রেগুলার ক্লাস এখানে কোনো ইস্যু না। হ্যাঁ, বাট ন্যাশনাল ইউনিভার্সিটিতে এটা ইস্যু হতে পারে। তো আপনি যদি শুধুমাত্র আপনার পছন্দ মতো বা বাড়ির কাছে আছে, আমি সিলেট কৃষি থেকে নিয়ে নিলাম বা সাস থেকে নিয়ে নিলাম, তাহলে এটা আপনার আসলে কি হবে না, আপনার রিপ্রেজেন্টেটিভ হবে না। তাহলে এই স্যাম্পলিং টেকনিকটা ফলো করে আপনাকে আসলে স্যাম্পলটাকে সিলেক্ট করতে হবে। এখন স্যাম্পলিং টেকনিকটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রবাবিলিটি এবং একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। যেখানে প্রবাবিলিটিটা হচ্ছে সেখানে বায়াসনেসের কোনো সুযোগ থাকে না, আর নন প্রবাবিলিটি যেটা, সেখানে বায়াসনেসের কিছু বিষয় থাকে, কারণ ওইখানে আসলে র্যান্ডমাইজ করারই সুযোগ নাই। কেন করার সুযোগ নাই? যেমন আমি আপনাকে বলি, যেমন এইচআইভি পেশেন্ট, আমার তো পেশেন্টই নাই, তাহলে আমি এখানে র্যান্ডমাইজেশনের সুযোগ আমার আসলে খুব একটা এখানে নাই। তার মানে আমি এখানে যাকে পাবো তাকেই নিব। হ্যাঁ, যে ভাই আপাতত তুই আমাকে দে, যেই হোক না কেন। তো যাই হোক, তো এখন এই যে যে আপনার পপুলেশন কারা ছিল, আমাদের মূল যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে এখন এই পার্টে আপনার পপুলেশন কারা সেটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, যে আপনি আসলে কাদের থেকে আপনি ডেটাটা নিচ্ছেন। হ্যাঁ, তারা কোন ক্যারেক্টারিস্টিক্স আপনার হোল্ড করে, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হোমোজেনাস আর হেটারোজেনাস, হ্যাঁ, বা তাদের মধ্যে কোনো হেটারোজেনাসিটি আছে কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এবং আপনি কতজন স্যাম্পল নিলেন এটা আপনাকে ডিফাইন করতে হবে। আপনি কতজন নিলেন, কোন পদ্ধতিতে আসলে, মানে এতজন কেন নিলেন। এখন প্রশ্ন হতে পারে আমি হয়তো 420 স্যাম্পল নিয়েছিলাম, মানে এটা পরে আমার মনে হয়েছে 420 হয়ে যায়। তো 420টা আমি স্যাম্পল হয়তো নেওয়া হয়েছে। এখন 420টা স্যাম্পল আমি কেন নিলাম, আমি কেন 500 নিইনি, আমি কেন 200 নিলাম না, এটা আমাকে এক্সপ্লেইন করতে হয়েছে। এক্সপ্লেনেশনটা কিভাবে হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা ফর্মুলা ইউজ করছি। আমার এই ফর্মুলাতে বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমার ফর্মুলাতে হয় 386টা অর সামথিং লাইক হয়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ইরোর এড়ানোর জন্য আরো কিছু বেশি নিছিলাম র্যান্ডমাইজের মাধ্যমে, বাট আমি ফাইনালি হচ্ছে 420 জন আমার স্যাম্পল হিসেবে আমি রেখে দিছি। তার মানে এই যে যে ব্যাখ্যাটা যখন আমার দেয়া হয়েছে, কারণ আপনার যেটা আহ পরিসংখ্যান আপনাকে যেটা বলে দিচ্ছে যে 386টা আপনাকে মিনিমাম নিতে হবে। এই মিনিমামের নিচে গেলে কিন্তু আপনার কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে আপনার কোয়ালিটি ঠিক নাই গবেষণা, বাট উপরে গেলে অসুবিধা নাই, কারণ স্যাম্পল যত বড় হবে আপনার রেজাল্ট তত বেশি পিওর হবে, বা আর প্রিডিকশনটা আরো তত বেশি ভালো হবে। ভাই, গেল? একটা কোশ্চেন প্লিজ। হ্যাঁ, ভাই লাইক আমাকে 386টা কি মিনিমাম ডেটা কালেক্ট করতে হবে এরকম কিছু না না একটা? না, আমি আমি যে ফর্মুলাটা ইউজ করছিলাম, এই ফর্মুলাতে হ্যাঁ, আমার ধর যে পপুলেশন কতজন ছিল, আমি ইরোর কত পার্সেন্ট ধরছিলাম, আমি হচ্ছে তোর কনফিডেন্স ইন্টারভাল কত ছিল, তারপর হচ্ছে পপুলেশন প্রপোর্শন থাকে, এরকম নানাবিধ বিষয় দিয়ে আমার আসছিল হচ্ছে 386 জন আর কি। এটা যখন ফর্মুলা গুলা নিয়ে একটু স্টাডি করবি, আবার অনেকে আছে যেমন পপুলেশন সাইজ আমি নাও জানতে পারি। এখন সিলেট জেলায় কতজন স্টুডেন্ট আন্ডার গ্রেড পড়াশোনা করে, এটা কি ইনফরমেশন আমাদের কাছে আছে? নাই। এটা তার নাই। মানে কি তাহলে আমরা গবেষণা করবো না? না, ডেফিনেটলি। অবশ্যই করবো। হ্যাঁ, তাহলে কিভাবে আমরা করবো? তখন আর কিন্তু আমার পপুলেশন সাইজ জানা নাই, তখন হয়তো আমার আলাদা ফর্মুলা ব্যবহার হইতেছে। আবার আমি যে সিলেট কৃষির মধ্যে করতে চাইতেছি, এখন তাদের কিন্তু কতজন আছে আমি এটাও জানি, তাদের আইডি পর্যন্ত আমার কাছে আছে, বা আমি ইউনিভার্সিটি থেকে নিতে পারতেছি। তার মানে এখানে র্যান্ডমাইজেশন ইজ ভেরি পসিবল, কিন্তু অন্য জায়গায় কিন্তু এটা পসিবল হচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক। ভাই আর একটা কোশ্চেন ওয়ান্স মোর প্লিজ। হ্যাঁ, ভাই ওই যে লাইক বললেন যে আমরা যে ধানের চারার যে লেন্থটা মাপবো আর কি, হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ। এখানে প্রায় 400+ আছে আর কি। তখন এখান থেকে আমি 40টা স্যাম্পল স্যাম্পল নিবো আর কি, হ্যাঁ। তো এটা হ্যাঁ। কি র্যান্ডমলি নিবো নাকি জাস্ট এটারও কোনো মেজারমেন্ট আছে? না, এটা নিয়ম হচ্ছে র্যান্ডমলি নিতে হবে। আচ্ছা, আচ্ছা। এখন এটা শোন, এটা হচ্ছে কি যে আপনাদের যেটা বলি স্যাম্পলিং এর বা টেকনিকের যে বিষয়গুলা, বেস্ট ওয়ে হচ্ছে র্যান্ডমাইজেশন। হ্যাঁ, এখানে বায়াস জিরো, মানে 0% ধরা হয়। যে র্যান্ডমাইজেশন যদি হয় তাহলে এটা ভালো। এখন কথার কথা, ধর আমি চাইতেছি যে আমার ক্লাস সম্পর্কে একটু ফিডব্যাক দিতে, এখন আমার হয়তো মিলিয়াপুর সাথে সম্পর্কটা ভালো নাই।
হ্যাঁ, বা তোরে আমি চিনি না, তুই আমার ডিপার ফ্যাকাল্টির না, তখন তুই চিন্তা করবি কি যে আরে ভাইরে বলে দে, সমস্যা তো নাই। আবার জয়ী চিন্তা করবে কি যে জাবির ভাইয়ের তো আমার ডিপার্টমেন্টের ভাইয়ের বদনাম কেমনে করি, আবার এবার দেবাশিস আবার হইতেছে জাবির ভাইয়ের ছোট ভাই, কিংবা পৃথিলা হইতেছে জাবির ভাইয়ের বন্ধু, তাহলে যদি একবার বলে দেয় তাহলে তো আমার ডিগ্রি নিয়ে বের হওয়া কঠিন। বা আমিরও এটা চিন্তা করতে পারি, তখন হয়তো বা চিন্তা করতেছে যে তারা একটু বায়াসড হয়ে যাচ্ছে। বাট এটা যদি আমি র্যান্ডমাইজ করা হয় তখন এই ঝুঁকিটা থাকে না। বা আমি যদি এটা অ্যানানমাসলি করে দিই, তখন আমরা এই বায়াসনেসের কিন্তু সুযোগটা আলটিমেটলি থাকছে না। হ্যাঁ, তো আলটিমেটলি আমি কিভাবে করব এটা ডিপেন্ডস করবে তোর উপরে, যে আমি কি র্যান্ডমাইজ করবো। যদি র্যান্ডমাইজের সুযোগ না থাকে, তখন আমি অন্য কোন প্রসিডিউর ফলো করতেছি। এটার অনেক পদ্ধতি আছে, এই বিষয়গুলো আস্তে 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 শিখতে পারবে। ওকে, ফাইন, হয়ে গেল। শিট, কেটে গেছে। আহ, আচ্ছা, তো ভাইয়া জি বলেন। ভাইয়া ভাইয়া একটা বিষয়ের কথা ছিল যে মনে করেন আমি যে স্যাম্পল মানে নিব একটা বিষয়ে স্যাম্পল, তো এটা কি এরকম হওয়ার দরকার আছে যে আমার মেইন পপুলেশনে ভ্যারাইটি গুলো যেই অনুপাতে আছে ওই অনুপাতে আমার স্যাম্পলেও থাকতে হবে? মানে আমি যদি বলি, ধরেন আমরা এখানে যারা আছি বিভিন্ন ইউনিভার্সিটির বা ইনস্টিটিউশনের মানুষ, তো ধরেন আমি বললাম এগ্রিকালচারাল ইনস্টিটিউশন, তারপরে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আর মেডিকেল কলেজের স্টুডেন্ট। এই চারটা ক্যাটাগরির স্টুডেন্টদের মধ্যে আমি রিসার্চ করতে চাচ্ছি যে রিসার্চ সম্পর্কে তাদের সচেতনতা কতটুকু, কিংবা অ্যাটিটিউড, হ্যাঁ, এরকম সার্ভে টাইপের রিসার্চ করতে যাচ্ছি। এখানে আমার মেইন পপুলেশন হচ্ছে তাহলে ওই এখানে যারা আছে, ধরেন 14 জন আজকে করতেছে, 14 জন হচ্ছে তাহলে আমার পপুলেশন, তাহলে আমার স্যাম্পল হবে এটার পার্ট। তো এখানে যদি পার্সেন্টেজ এরকম হিসাবে থাকে, ধরেন মেডিকেল কলেজের 2, তারপর এগ্রিকালচারাল ইনস্টিটিউটের 10, তারপর ভার্সিটির হচ্ছে 5, মানে 2:5 এরকম, এরকম 6:4 এরকম অনুপাতে ধরেন আমার এখানে মেইন পপুলেশন আছে। এখন আমি যখন স্যাম্পল চুজ করব, তো তখন আমি মেডিকেল কলেজের স্টুডেন্ট কারা এখানে আছে তাদের কাছ থেকে ডাটা কালেকশন করব, বা এগ্রিকালচারাল ইনস্টিটিউট হ্যাঁ, এর কে আমি আছে তার এই থেকে কালেক্ট প্রশ্নটা করব বুঝতে পারছি। এরকম। হ্যাঁ, এই ব্যাপারটা ডিপেন্ডস করবে আপনার উপরে। এখন ধরেন যদি আপনার কাছে ক্লাস্টার করার সুযোগ থাকে, এটাকে আমরা বলি ক্লাস্টারিং বা স্ট্রাটিফাইড, আমরা স্যাম্পলিং করছি, ক্লাস্টার স্যাম্পলিং এর টার্মগুলো আপনি শুনছেন। যখন হ্যাঁ, আপনার এটা সুযোগ থাকবে যে আপনি প্রত্যেকটা ক্লাস্টার থেকে আলাদা আলাদা ডেটা নিবেন, তখন এটা মোর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে যে আমি যদি বলি যে এগ্রি ইউনিভার্সিটির যে ছেলেমেয়েরা, তাদের কিন্তু রিসার্চ প্যাশনটা অনেক বেশি থাকে, কারণ তারা থাকেই গবেষণা রিলেটেড, বা তাদের যে টিচাররা থাকে তারা মোস্ট অফ দ্য টাইম গবেষণাই করে। হ্যাঁ, তো এটাতে মানে গবেষণার প্রতি তাদের পারসেপশনটা, আইডিওলজিটা, অ্যাওয়ারনেসটা অনেক বেশি থাকবে। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি এবার চিন্তা করি যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু আবার গবেষণার ব্যাপারটা আমি জানি না, মনে হয় খুব একটা তো করে না বর্তমান সময়ে যদি বলি, কারণ তারা চাকরিতে গেলে অনেক টাকা স্যালারি পাচ্ছে। হ্যাঁ, তো তারপর যদি আমি আবার বলি যে অন্য কোনো একটা ডিপার্টমেন্ট হয়তো পিওর ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছে, তার আইডিওলজিটা কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে, পারসেপশনটা ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, তো এখন এটা ডিপেন্ডস করবে যে আপনার আসলে ক্লাস্টার করার সুযোগ আছে কিনা, বা আপনার সেই ধরনের রিসোর্স আছে কিনা। যদি এটা ঠিক থাকে ডেফিনেটলি আপনি করবেন। যদি না থাকে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, না থাকলে কিন্তু আপনার এটা করার মানে ইচ্ছা নাই, মানে সুযোগ নাই। যেমন আমরা যদি বলি যে আমি যখন বললাম যে ফার্মিং হাউস হোল্ড নিয়ে আমি তাদের ফার্মিং হাউস হোল্ডের ভালনারেবিলিটিটা অ্যাসেস করতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হয়েছে, তখন কিন্তু আমি যখন সুনামগঞ্জটাকে কাভার করতে চাইছি, বা আমি যখন বিশম্বরপুর উপজেলাকে কাভার করতে চাইছি, আমি আগে ক্লাস্টারে ভাগ করে ফেলছি। যে আমি তো এমন যদি হয় যে আমার মানে আরো বেশি রিপ্রেজেন্টেটিভ করার জন্য আমি প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমি ডেটা নিছি। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমি প্রপোর্শনালি ডেটা নিছিলাম, যে আচ্ছা এই ইউনিয়নে এত মানুষ আছে, এই ইউনিয়নে এত মানুষ আছে, এই ইউনিয়নে এত মানুষ আছে। এখন ওয়ার্ড লেভেল পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না, এই জন্য আমি ইউনিয়ন পর্যন্ত আমি কাভার করছি। এখন যদি আপনার ক্লাস্টার করা পসিবল হয় দেন ডেফিনেটলি আপনি করবেন, যদি নাও করা সম্ভব হয় সেটা আপনি করবেন না। এখন এটা কিভাবে আপনি করবেন, এটা ডিপেন্ডস করবে আপনার উপরে। হ্যাঁ, এই ব্যাখ্যাটা হচ্ছে আপনাকে আসলে দিতে হবে যে কেন আপনি এটা করলেন, কেন এটা করেন নাই। দ্যাটস ইট। এখানে যেমন আমি চাইলে আচ্ছা ঠিক আছে প্রত্যেক ডিসিপ্লিন থেকে একজন করে আমি ইন্টারভিউ এটাও করতে পারি, অথবা র্যান্ডমলি আমার যারা যারা আসছে আমি তাদেরকে নিয়েও করতে পারি। তখন ক্লাস্টার আলাদা আলাদা করে ফেলতেছি, এটা মোর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে, কারণ আমি সবার ওপিনিয়ন পাচ্ছি। হ্যাঁ, এখন এমন হয়ে যেতে পারে যে এখানে 5 জন আপনার আমরা র্যান্ডোমাইজ করলাম, যেহেতু র্যান্ডোমাইজ
তো সেইখানে তো আপনার এমন হতে পারে 5টা স্যাম্পলে 4টাই এগ্রি হতে পারে, তখন একটা বায়াসনেস একটা সুযোগ থেকে যাচ্ছে। ঠিক আছে, যে এটা আপ টু ইউ যে আপনি আসলে কোন প্রসিডিউরটা ফলো করবেন। জি ভাইয়া। ভাইয়া আমার স্যাম্পল আমি কিভাবে নিব সেটা, ওই যে আপনি বললেন বায়াসনেস হওয়ার পসিবিলিটি আছে, তাহলে আমার স্যাম্পলিং এর উপরও আমার রিসার্চটা কতটুকু ভালো হয়েছে সেটা অনেকটা ডিপেন্ড করতেছে, এরকম? ডেফিনেটলি, এবং এটা অনেক বড় একটা ইস্যু, আপনি কোন স্যাম্পলিং টেকনিক ব্যবহার করতেছেন। এবং আমি অনেক রিসার্চ দেখছি যে তারা সিম্পল লার্নার স্যাম্পলিং টেকনিক ব্যবহারই করে নাই, কিন্তু উল্লেখ করছে যে না সিম্পল লার্নার স্যাম্পলিংটা করছে শুধুমাত্র রিসার্চের ওয়েটটা বাড়ানোর জন্য। যদি আমি বলে দিই যে না আমি পারপাসিভলি, আমি কি বলবো যে এটাকে, হ্যাঁ পারপাসিভলি না, এটা হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং যেটা করলাম, সবচেয়ে খারাপ স্যাম্পলিং হচ্ছে কনভেনিয়েন্স, মানে আমি হাতের কাছে যারে পাইছি তার থেকে আমি ডেটাটা নিচ্ছি। ঠিক আছে, তো এই কনভেনিয়েন্সটা মানে হচ্ছে এখানে বায়াসের সুযোগ আছে, অনেক বেশি সুযোগ আছে। তো আপনি আসলে কোন মেথডটা ব্যবহার করবেন এটার উপরেও আপনার গবেষণার যে অথেন্টিসিটিটা এটা নির্ভর করবে, আপনার ফাইন্ডিংস এর অথেন্টিসিটিটা এটা নির্ভর করবে। ওকে। আচ্ছা, জি ভাইয়া, থ্যাংক ইউ। তো আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানে আসে তো স্যাম্পলস, এনিওয়ান? ভাইয়া ওই তো বলছেন, হ্যাঁ ভাইয়া বলছেন যে স্যাম্পল সাইজ আমরা একটা ফর্মুলা ইউজ করব। তো এই ফর্মুলাটা আমরা কিভাবে বুঝবো যে আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব, মানে এটা কি স্পেসিফিক কোনো ফর্মুলা আছে মানে? আচ্ছা, এখানে হচ্ছে আমি বলি যে এটা ডিপেন্ডস, মূলত দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার নন পপুলেশন আর নন পপুলেশন। নন পপুলেশন সাইজ হচ্ছে যখন আপনার পপুলেশন সাইজটা আপনার জানা নাই, যেমন আপনি ইউনিভার্সিটিতে যে গবেষণা করেন সেখানে কতজন স্টুডেন্ট আন্ডার গ্রেডে আছে এটা জানা যায়, হ্যাঁ, বাট সিলেট জেলায় কতজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে আন্ডার গ্রেডে পড়াশোনা করে এটা আপনার জানা নেই। তার মানে যখন আপনার পপুলেশন নাম্বারটা জানা থাকবে তখন হচ্ছে আপনার এক ধরনের ফর্মুলা ইউজ করবেন, যখন আপনি জানবেন না তখন আর এক ধরনের আপনি ফর্মুলা ইউজ করবেন। এখন এখানে আরেকটা টার্ম আছে, একটা হচ্ছে পপুলেশন প্রপোর্শন বলা হয়। এটা বিস্তারিত আলোচনার, আমি ওইদিকে যাচ্ছি না এখন। পপুলেশন প্রপোর্শন যদি আপনার জানা থাকে তাহলে বোথ টাইপের জন্য আপনার এক ধরনের অ্যানালাইসিস হবে, ফর্মুলা হবে। যদি না জানা থাকে এটা আর এক ধরনের ফর্মুলা হবে। হ্যাঁ, তো এটা একটা বিষয়। এরপরে হচ্ছে যে আপনি আসলে কতটুকু আপনার মার্জিন অফ ইরর রাখতে চাচ্ছেন, হ্যাঁ, এটার উপর ডিপেন্ডস করবে যে আপনার কনফিডেন্স ইন্টারভাল আপনি কত রাখতে চাচ্ছেন, এটার উপর ডিপেন্ডস করবে। তো এখানে আনুষঙ্গিক অনেকগুলা ব্যাপার আছে যে স্পেসিফিক্যালি বলা পসিবল না যে আমরা কতটুকু, মানে কোন ফর্মুলাটা আমরা স্পেসিফিক্যালি ইউজ করবো। 4-5-7টা আপনার আছে, এটা অনলাইনে আপনি দেখবেন স্যাম্পল সাইজ ক্যালকুলেটর, এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এটা একদম বসানোই আছে সবকিছু। আপনি শুধু যদি আপনার পপুলেশন জানা থাকে আপনি এটা দিলেন, আর যদি না জানা থাকে দিলেন না। যদি পপুলেশন প্রপোর্শনটা জানা না থাকে তখন আমরা এটা হচ্ছে 0.5 দিয়ে দিই। আর যদি নিয়ম স্ট্যাটিস্টিক্যালি যদি না জানা থাকে দেন, মানে সরি, জানা থাকলে আপনি তো আপনি যেটা জানেন সেটা দিবেন, আদারওয়াইজ হইতেছে 0.5 দিবেন। বাকি আপনি ইরোর কতটুকু রাখতে যাচ্ছেন, ইরোর যত আপনি বাড়াবেন আপনার স্যাম্পল সাইজ তত ছোট হয়ে আসবে, ইরোর যত আপনি কমাই দিবেন স্যাম্পল সাইজ তত বেশি বড় হবে। হ্যাঁ, ওইটা ফর্মুলা অনলাইনে আপনি পেয়ে যাবেন। ওকে, আমরা একটু প্রসিড করি। হ্যাঁ, তো স্যাম্পল, অর্থাৎ যদি আমি বলি যে স্টাডি এর বর্ণনা করার পরে আমাকে আসবে হচ্ছে আমি কাদের থেকে ডেটাটা নিলাম, তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কি, অর্থাৎ পপুলেশন যারা তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, তাদের ইনকাম কেমন বা তাদের ওভারঅল যে সিনারিওটা, অনেক সময় করে কি একটা সামারি স্ট্যাটিস্টিক দেয় যে এখানে হচ্ছে যে আপনার এডুকেশন এত, আপনার হচ্ছে যে মেল এত ছিল, ফিমেল এত ছিল, অ্যাভারেজ ইনকাম এমন, এরা ট্রেনিং পাইছে নাকি পায় নাই, হ্যাঁ, এরকম নানাবিধ বিষয় হচ্ছে যে আপনার উল্লেখ করা থাকে। তাতে করে কি হয়, আমরা পপুলেশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাই যে আসলে কাদের উপরে গবেষণাটা করা হয়েছে এবং কোন টেকনিকটা ব্যবহার করে আমি ডেটাটা নিছি, এই বিষয়টাও এখানে আমরা এক্সপ্লেন করে দিই। এবং সেখানে ব্যাখ্যা দিতে হয় যে আপনি যদি হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করেন তাহলে আপনার আর ব্যাখ্যা দেওয়ার কোনো দরকারই নাই, কারণ দিস ইজ দ্য বেস্ট মেথড। ওকে, যদি আপনি অন্য মেথডে যান বা যেমন আপনার আরো কিছু, স্পেশালি আপনি যখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যাবেন, যেমন স্পেশালি কনভেনিয়েন্ট স্যাম্পলিং বা অন্যান্য স্যাম্পলিং টেকনিক গুলো আছে, আপনি কেন ওই পার্টিকুলার স্যাম্পলিং টেকনিকটা ব্যবহার করলেন এটার আপনার একটা ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, ব্যাখ্যা না দিলে এটা হবে না। যেমন হতে পারে আপনার হয়তো রিসোর্স কনস্ট্রেইন ছিল, যে আপনি হয়তো যে র্যান্ডমাইজ করবেন এই সুযোগটা আপনার কাছে ছিল না, ওই লেভেলের টাইম এবং হচ্ছে টাকা আপনার কাছে ছিল না। দ্যাট ইজ ওয়াই আপনি কনভেনিয়েন্ট স্যাম্পলিংটা ফলো করছেন। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও, তাহলে এটা আপনি উল্লেখ করে দিলেন। এরপর আসবো আমরা হচ্ছে ডেটা কালেকশনের মেথড। এখন ডেটা কালেকশন বলতে কি বোঝাচ্ছি, যে আমরা আমাদের যে রেসপন্ডেন্ট আমাদের হয়ে গেল, এখন আমি হচ্ছে এইখান থেকে আমার স্যাম্পল হিসাবে আমি হয়তো রাতুলকে পাইলাম, রানাকে পাইলাম, রানা ভাইকে পাইলাম, আর হচ্ছে যে মিলিয়াপুকে পাইলাম, কথার কথা। ঠিক আছে, তো এখন এই 3জন হচ্ছে আমার স্যাম্পল হিসেবে আমি এদেরকে সিলেক্ট করছি। এখন ইনাদের থেকে আমি আসলে কোন পদ্ধতি ব্যবহার করে আমি আসলে ডেটা কালেক্ট করছি। এখন ডেটা কালেক্ট করার অনেকগুলা পদ্ধতি আছে, সেইগুলা যদি আমি আপনাদেরকে একটু বলি।
জাস্ট এ মিনিট। আচ্ছা, এখন ডেটা কালেকশনের হচ্ছে আপনার বেশ কিছু মেথডস আছে। এই মেথড গুলো যদি আমরা বলি, এর মধ্যে কিছু আছে আপনার ধরেন যে সার্ভে মেথড, যে সার্ভে করে আপনি হচ্ছে ডেটা কালেকশনটা করছেন। এটা একটা আপনার হচ্ছে প্রথমত হচ্ছে ডেটা কালেকশন মেথডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি ডেটা, আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি যে ডেটা আছে সেটা। প্রাইমারি ডেটা কোনগুলা? যেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ডেটা হিসেবে বলা হয়, আপনি নিজে সরাসরি কালেক্ট করছেন বা আপনার টিম সরাসরি কালেক্ট করছে, এটা যদি হয় এটাকে আমি প্রাইমারি ডেটা বলে থাকি। অথবা আপনি অনলাইন যে কোশ্চেনের মাধ্যমে করে থাকেন সেটা হচ্ছে সরাসরি ডেটা। সহজ কথা, আপনার আগে এই ডেটা কেউ ইউজ করে নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা হচ্ছে যে আপনি অন্য কোনো সোর্স থেকে ডেটাটা কালেক্ট করলেন, সেটাকে আমি সেকেন্ডারি ডেটা বলছি। যেমন ওয়েদার ডেটা যদি বলা হয়, সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি ডেটা, বা বিবিএস এর যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো হচ্ছে সব সেকেন্ডারি ডেটা। ওকে। এখন স্যার, প্রাইমারি ডেটা হচ্ছে আপনার বেস্ট বলা হয়, গবেষণা শেখার জন্য বেস্ট এবং গবেষণা করার জন্য আপনার বেস্ট। এখন এর মধ্যে বেশ কিছু আছে যে সার্ভে মেথড। এই মেথডের আবার বিভিন্ন ধরন আছে। সার্ভে মেথড হচ্ছে আপনি সরাসরি কি বলবো, যে সার্ভে করার মাধ্যমে, যে ওদের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন বা প্রশ্ন বা কোশ্চেনের মাধ্যমে তাদের কাছ থেকে যে তথ্যটা নিলেন, সেটাকে হচ্ছে আমি সার্ভে মেথড বলতেছি। এখন সার্ভে মেথডটাকে আবার আমরা অন্যভাবে যদি বলি, এটা কি আপনি ইন্টারভিউ এর মাধ্যমে করলেন নাকি হচ্ছে আপনার অবজারভেশনের মাধ্যমে করলেন, এটা হচ্ছে একটা পদ্ধতি। ইন্টারভিউ কেমন? এখন আমি দেখতে চাচ্ছি যে আচ্ছা, রাতুল, তারপর হচ্ছে মিলি আপু, তারপর হচ্ছে মাসুম, এনাদের কাছ থেকে আমি সরাসরি প্রশ্ন নিয়ে ফেস টু ফেস আমি তাদের সাথে বসলাম, যে আচ্ছা ঠিক আছে, মাসুম বয়স কত, বাড়িতে কতজন মানুষ আছে, মান্থলি ইনকাম কত, আজকে কি কি ধরনের খাবার খাইছে, হ্যাঁ আজকে বাজারে গেছে কিনা, আজকে এটা করছে কিনা, ওটা করছে কিনা। দিস ইজ হইতেছে আপনার ইন্টারভিউ মেথড, এবং এটাকে বলা হইতেছে ফেস টু ফেস ইন্টারভিউ। আবার আপনি অনলাইন ইন্টারভিউ নিতে পারেন। যেভাবেই লিখেন না কেন, আপনি যে পদ্ধতি ব্যবহার করেন না, যদি ফেস টু ফেস হয় আপনাকে এটা বলতে হবে। আপনি যদি ওয়েবক্যামের মাধ্যমে নিয়ে থাকেন বা কি বলবো, যে অনলাইনে নিয়ে থাকেন, সেটা আপনাকে মেনশন করতে হবে। আবার অবজারভেশন মেথড আছে, যে আচ্ছা ঠিক আছে, এরা আমার স্যাম্পল, এরা নিজেরাও জানে না, আমি রাতুলকে আমি অবজারভেশনে রাখলাম, আমি মাসুমকে অবজারভেশনে রাখলাম, আমি মিলিয়াবুকে অবজারভেশনে রাখলাম, যে তাদের অ্যাক্টিভিটিস, তাদের চলাফেরা আমি এটা অবজার্ভ করলাম। এটা আমার প্রাইমারি ডেটা। বাট এটা পদ্ধতিটা হচ্ছে আপনার কি বলে এটাকে, অবজারভেশন মেথড বলা হয়। এর মধ্যে আবার কি হইতেছে, আরেকটা মেথড আছে আপনার, ফোকাস গ্রুপ ডিসকাশন আছে, যে আচ্ছা তাদেরকে বসায় দিয়ে আমি তাদেরকে কোশ্চেন থ্রো করলাম। তারা নিজেদের মধ্যে, যে রাতুল বললো যে না ভাই, দেশের অবস্থা তো আসলে খুব একটা সুবিধার না, এটা আমার মনে হয় দেশ রসাতলে চলে যাচ্ছে। মাসুম বলে যে না না, গভর্নমেন্টের একটু সময় দিতে হবে এগুলো ঠিকঠাক করার জন্য। মিলিয়ে আবার বলতেছে না ভাই, চলুক, দেশ যেমন আছে এবার ভালো করতেছে, করতে থাকুক। তো এটা, এই যে ফোকাস, ওইখান থেকে আমার যে ইনফরমেশনটা দরকার হবে সেটা আমি পিক করে নিচ্ছি, সেটা আমি স্ক্রিপ্ট করতেছি। তো এটা হচ্ছে ফোকাস গ্রুপ। তো যেটা হচ্ছে যে এখন প্রশ্নটা হচ্ছে কোন মেথডটা আমি ব্যবহার করবো। হ্যাঁ, ডেটা কালেকশনের মেথড কোনটা ব্যবহার করবো এটা আপ টু ইউ। আপনার গবেষণার জন্য যেটা প্রয়োজন হবে সেটা, আপনি আসলে কোন পদ্ধতি ব্যবহার করবেন এটা আপনার গবেষণার জন্য বা আপনার নিজস্ব রিসোর্স অনুসারে যেটা আপনার জন্য সবচেয়ে সুবিধার, সেটাকে আপনি আসলে বেসিক্যালি কালেক্ট করবেন। যদি আপনি ফেস টু ফেস গিয়ে কালেক্ট করতে পারেন সেটা আপনি করতে পারেন, যদি অনলাইনে কোশ্চেনার বা গুগল ফর্ম দিয়ে আপনি ট্রাই করতে পারেন সেটাও আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন যে, তবে যেটা করতে হবে সেটা আপনাকে এক্সপ্লেইন করে দিতে হবে কোন পদ্ধতিতে তুমি ডেটা কালেক্ট করবে। হ্যাঁ, যেমন আমি হয়তো, আপনি ধরেন যে অনলাইনে ডেটা কালেক্ট করলেন, তাহলে আপনি কিভাবে বলবেন? আপনি হয়তো বলবেন আহ আচ্ছা, তো এটা হচ্ছে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আচ্ছা, আমি প্রথমে একটা কোশ্চেন রেডি করছি, এই কোশ্চেনটা রেডি করার পরে এটা হচ্ছে আমি বিভিন্ন গুগল ফর্মে এটাকে ট্রান্সফার করছি। গুগল ফর্মে ট্রান্সফার করার পরে এটা হচ্ছে আমি বিভিন্ন স্টুডেন্ট গ্রুপে আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং পার্সোনালি অনেকে সেন্ড করছি। সেন্ড করার পর তাদের থেকে যে ডেটাটা আসছে সেটা আমি মানে আপনার কি বলবো, যে ওই ডেটাটা দিয়ে আমি ডেটাটা অ্যানালাইসিস করছি। অর্থাৎ একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম, যে রেপ্লিকেবল হতে হবে, অর্থাৎ আপনি যা যা করছেন ঠিক তাই তাই বলতে হবে। দিস ইজ এ স্টোরি। হ্যাঁ, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প বলতেছেন, এখানে সাইন্টিফিক কোনো আলাপ দরকার নাই। ওই ঘটনাটাকে আপনি গল্প আকারে বলবেন, যে এইভাবে 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 আমি ডেটাটা কালেক্ট করছি। এবং এইখানে যে আপনার লো ফিল করার কিছু না। আমরা আগে ভাবতাম, প্রথম দিকে আমি যেটা ভাবতাম, যে আরে এটা বোধহয় মেনশন করা যাবে না, ওটা বোধহয় মেনশন করা যাবে না। না, আপনি সবকিছু করতে পারবেন। আপনি যদি মানে কারো কাছে গিয়ে বন্ধুরে দিয়ে আপনি করে থাকেন, সেটাও আপনি মেনশন করতে পারবেন, যে না, আই হ্যাভ সেন্ড টু মাই ফ্রেন্ডস অলসো টু স্প্রেড দিস উইথ হিজ বিভিন্ন ডিফারেন্ট গ্রুপস, এগুলো যদি বলে দেন, নো প্রবলেম।
আপনি এক্স্যাক্টলি যেভাবে করছেন, হ্যাঁ, এটাই আপনি আসলে এক্সপ্লেন করবেন। এতে করে আপনার রিসার্চের হয়তোবা ফলাফল নিয়ে কোশ্চেন থাকতে পারে, বাট আপনার রিসার্চ প্রোটোকল নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না। ওকে, আপনি যদি বোথ প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা নিয়ে থাকেন সেটাও আপনি মেনশন করবেন। কেন সেকেন্ডারি এবং প্রাইমারি নিলেন সেটাও আপনি মেনশন করবেন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। এবার হচ্ছে ডেটা কালেকশন টুলস এর যে ব্যাপারটা, সেটা এখন ডেটা কালেকশন করার জন্য আপনার কি হতে পারে, যেমন ওই যে অনলাইন টুলস ব্যবহার করলেন, গুগল ফর্ম ব্যবহার করলেন, নাকি আপনি প্রিন্ট কপি ব্যবহার করলেন, নাকি এর মধ্যে আবার হচ্ছে যে আপনি কি ইন্টারভিউর মাধ্যমে নিলেন, নাকি আপনি এটাকে রেকর্ড করলেন, নাকি হচ্ছে যে আপনি কি বলবো যে অবজারভেশন শিট দিয়ে আপনি কাজটা করলেন, এই যে যে কোন পদ্ধতিতে করলেন, এই পদ্ধতিটা হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে। এবং একই সাথে আপনার কি বলবো যে কত দিন ধরে ডেটাটা কালেক্ট করলেন, তারপর হচ্ছে যে আপনি মানে কি বলে এটাকে, যে কতটা ডেটা আপনি হচ্ছে যে কালেক্ট করলেন, কতটাকে অমিট করলেন। কিছু কিছু প্রশ্নপত্র থাকে না যেগুলো ইনকমপ্লিট থাকে, হ্যাঁ, কারণ মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে অর্ধেক ফিল আপ করে সে হয়তো দিয়ে দিছে, সে বাকিগুলো হয়তো করে নাই। হ্যাঁ, তাহলে সেই বিষয়গুলো আপনাকে মেনশন করতে হবে এই জায়গাটাতে, যে কোন পদ্ধতি। অনেকে হয়তো কোবো টুলবাক্স ইউজ করতেছে, অন্যান্য অনেক কিছু ইউজ করতেছে। তো যেটাই আপনি করেন না কেন, এই ব্যাপারটা হচ্ছে আপনাকে এই টুলস এর এই জায়গাটাতে আপনাকে মেনশন করে দিতে হবে। হ্যাঁ, ভাই একটা মিনিট, একটা হ্যাঁ, কোশ্চেন ভাই, এটা কি টুলসে মেনশন করতে হবে, পেপারে মেনশন করতে হবে না নাকি? না না, পেপারেই মেনশন করতে হবে। আচ্ছা ভাই, এটা কি জন্য করব, কেন করব এটা? না এই যে এখন তুই ধর যে গবেষণাটা করছিস, এখন আমি তো সেম গবেষণা করতে চাচ্ছি, আচ্ছা আর তার থেকে বড় কথা যে তুই ডেটাটা কেমনে কালেক্ট করলি সেটা তুই ভাই মেনশন করিস নাই। এখন তুই সারা সিলেট শহরে মনে কর যে এরকম কয়েক লাখ স্টুডেন্ট আছে, তাদের কাছে তুই কিভাবে রিচ করলি? হ্যাঁ, এখন তুই বলে দিলি যে না আমি সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ নিয়েছি, তাহলে এটা কি বিশ্বাসযোগ্য মনে হবে? তুই 10,000 স্টুডেন্টের ফেস টু ফেস ইন্টারভিউ নিয়ে ফেলছিস? না হবে না, না। এটা পসিবল না। বাট আমি যদি বলি যে না, আমি কোশ্চেনিয়ার থ্রু করছিলাম বিভিন্ন, আমি 2 মাস ধরে আমি বিভিন্ন গ্রুপে দিচ্ছি, গ্রুপে দিয়ে 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 আমি, তখন কিন্তু ব্যাপারটাকে অথেন্টিক মনে হবে। বিষয়টা তো এইটাই, তাই না? আচ্ছা 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 ভাই, আরেকটা ডিউরেশন মানে টাইমটাও মেনশন করে দিতে হবে, কারণ কি এটা মানে না যত বেশি টাইম হবে তত বেশি অ্যাকুরেট হবে, এরকম কিছু কি নাকি? না না, এরকম কিছু না। বিষয়টা হচ্ছে যে রেপ্লিকাবিলিটির জন্য আমি প্রশ্ন নিতে বললাম 10,000, সে কত দিনে নিছে। হ্যাঁ, যখন আমি বলেছি আমি 2 মাস ধরে নিছি, তখন এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এভরিথিং তুই মেনশন কর, তুই যা যা করছিস। হ্যাঁ, এটা জাস্ট ক্লিয়ার হলো ব্যাপারটা। এখন আমি যদি বলি যে আহ তুই বলতেছিস যে ভাই ওই যে আপনি লালমনিরহাট থেকে কিভাবে আসছিলেন, আমি বললাম বাসে করে আসছি। হ্যাঁ, এখন বাসে করে আসছি, এটা তো ভাই হইলো না। হ্যাঁ, এটা তো তাহলে মানে কি, তাহলে কি জয়ীদের বাসা থেকে ডিরেক্ট বাস, মানে উঠান থেকে বের হওয়ার পরে বাস, আর আমাকে নামায় দিচ্ছে ডিরেক্ট মোহাম্মদপুরে, তাই বিষয়টা এরকম না। তার মানে আমি বাসা থেকে বের হয়ে 5 মিনিট হাঁটছি, পরে হচ্ছে রিক্সা আসছে, রিক্সায় উঠছি, রিক্সা উঠে ওইখান থেকে আমাকে এক জায়গায় নামায় দিছে, পরে ব্রিজটা পার হইছি, ব্রিজটা পার হওয়ার পরে বাসের টিকিট কাটছি। কোন জায়গা থেকে আমি হচ্ছে শ্যামলীতে হয়তো টিকিট কাটছি বা হানিফে টিকিট কাটছি, টিকিটের দাম নিছিল হচ্ছে 600 টাকা বা 1,000 টাকা। তারপর হচ্ছে আমি ওইখান থেকে উঠলাম 10টা 15-তে, বাসটা ছাড়ছে। 10টা 15-তে ছাড়ার পরে আমাকে হচ্ছে আমি জানি না লালমনিরহাট কোন দিকে পড়ছে, যে কোনো রেস্টুরেন্টে আমাকে হয়তো ব্রেক দিছে, ওইখান থেকে আমি অমুক রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছি, ওইখান থেকে এতটাই ছাড়ছে, ওইখান থেকে ছাড়ার পর এটি সিটি, মানে এভরিথিং যাতে আমি ওই প্রসিডিউরটা ফলো করতে পারি। আচ্ছা ভাই, যত বেশি ডেসক্রাইব করতে পারবো স্পেসিফিকলি, তত বেশি আমার পেপারটা তত বেশি ভ্যালুয়েবল হবে, এরকম তত কিছু কি? বেশি ভ্যালুয়েবল হবে। রেপ্লিকেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তোর লেখাটা পড়ে তোর মেথডসটা আমি হুবহু ইমপ্লিমেন্ট করতে পারি উইদাউট এনি হ্যাসেল। দিস ইজ দ্য পয়েন্ট। তাহলে ওকে, পেপার আমার যদি বড় হয়ে যায়, লাইক তাহলে কি কোনো প্রবলেম হবে কি, লাইক শোন ভাই, লাইক এমনও পেপার দেখছি যে তোর মনে কর যে 20 পেজ পেপারের 15 পেজই, সরি 8-10 পেজই শুধু হচ্ছে মেথডস বর্ণনা করা। কারণ মেইন তো মেথডসটা, তুই তো অ্যানালাইসিস, রেজাল্টে কি আছে, রেজাল্টে কিছু নাই, তুই জাস্ট মানে একটা ডেটা দিয়ে একটা অ্যানালাইসিস করছিস, 2 থেকে 4টা টেবিল আছে, তাই তো, এটাকে তুই এক্সপ্লেইন করছিস, দ্যাটস ইট। আসল ঘটনাটা তো মেথডসে। মেথডস যদি তোর মানে অথেন্টিক না হয়, তো রেজাল্ট আলটিমেটলি অথেন্টিক না। বুঝতে পারছি, ব্যাকগ্রাউন্ডটা আর কি আমাকে আরো আমি বেশি। আমার আমার তুই চিন্তা কর যে আমাদের যে পেপারটা এখানে হচ্ছে তোর মিনিমাম 8 থেকে 10 পেজ হইতেছেই মেথডস বর্ণনা করা। এরপর এরা বলে এটা রেপ্লিকেবল হয় নাই, আসলেই হয় নাই, Just আমি নিজেই প্যাচ লাগাই ফেলি মাঝে মাঝে। তো হোয়াট এভার, মানে আর কত ভালো করে লিখবো, আই ডোন্ট নো। তো Please এই ভাই 60% আমাকে ডেসক্রাইব করতে হবে, লাইক হাউ, এরকম কিছু কি, লাইক পুরো রিসার্চ পেপারে 60 or 70%? ভালো জার্নালে যদি তোকে সাবমিট করতে হয়, তাহলে 60% ইজ নট এনাফ। তুই মানে তুই গল্পটাই বলবি, যে আসলে যা যা করছিস সব বলে দিবি এখানে, যত ডিটেলসে পসিবল সব বলতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, তুই যখন অথেন্টিক কাজ করবি, হ্যাঁ, তখন আসলে বলতে অসুবিধা নেই, কিন্তু তুই যখন চুরি বাটপাড়ি করবি তখন তো মিথ্যা কথা বলতে তো একটু কষ্ট লাগে। এক্স্যাক্টলি ভাই, আচ্ছা, দ্যাটস দ্য মানে খুব সবচেয়ে রিসার্চে বেস্ট কিন্তু অ্যান্সার। বাটপাড়ি করাটা একটা কবিরা গুণা, জানোস তো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, আমরা সেদিকে না যাই তো।
আমরা যে ভাই মানে আমার এটা যতদিন মানে পাবলিশ থাকবে মানে জিনিসটা মিথ্যা হিসেবেই কাউন্ট হতে থাকবে, হ্যাঁ হ্যাঁ এমনকি আমার যে পাপটা আছে ওইটা অ্যাকাউন্টে জমা হতে থাকবে, মানে মিথ্যা, মানে না, এটা রিসার্চের হয়, মিথ্যা। কিন্তু দেখা যাচ্ছে যে কি এটা ডেফিনেটলি, বাট আমাদের গবেষণায় কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু আসলে পলিসি লেভেলে খুব একটা কাজে দেয় না, বুঝছেন? সো মানে শেখার জন্য করতে পারেন, অসুবিধা নেই। তারপরে এটা পোষায় দিতে হবে, পরে ভালো ভালো কাজ করে এটাকে পোষায় দিতে হবে, কারণ এটা চিন্তা করে যদি আমরা গবেষণা না করি তাহলে আলটিমেটলি তো শিখতে পারবো না, তাই না? কি, মিনিমাইজ করার চেষ্টা করি আর কি ভাই, হ্যাঁ হ্যাঁ যতটুকু হ্যাঁ পারি। হ্যাঁ। আচ্ছা ভাই, একটা জিনিস ভাই, পিএইচডি তে কোনো সিজিপিএ আছে কি? পিএইচডি এক সেমিস্টারের সিজিপিএ মানে এটা ডিপেন্ডস করে, যে সিজিপিএ টা মনে হয় দেয় না, বাট এই যে আমরা একাডেমিক সেমিস্টার ছিলাম ওইটাই তোর হচ্ছে আমাদের ছিল। আহ, আচ্ছা আর এরপরে আছে কিনা আই ডোন্ট নো। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এটা কি মানে ম্যাটার করবে? লাইক শেখার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক মানে ডিবেট আছে যে শেখা প্লাস সিজিপিএ হুইচ ওয়ান ইজ। আমি এটা বলি, আমাকে অনেকে এটা জিজ্ঞেস করতো গ্রুপে যে সার্টিফিকেট দিব কিনা। এখন সার্টিফিকেট তো আসলে সব না। হ্যাঁ, তোরে আমি 10টা সার্টিফিকেট দিতেই পারি, বাট তুই আসলে জানিস কিনা দিস ইজ, তো আমি টোকা দিলেই বুঝতে পারবো। এই রাতুল হয়তো বললো ভাই আমার রিসার্চ নিয়ে আমি 10-15টা কোর্স করছি, তো তুই 10টা করলি না 20টা করলি, দিস ইজ নট এ বিগ ডিল ফর মি। আমি যখন জিজ্ঞেস করবো যে ভাই এটা একটু আমরা বল, তুই তুই বললেই আমি বুঝতে পারবো যে তুই করছিস আর কি শিখছিস। তো এটা আসলে বিষয় করে না। তো পিএইচডি তে আসলে সিজিপিএ থাকে, যেমন ধর আমি হয়তো আমার আমার কত ছিল 3.86 লাস্ট সেমিস্টারে। তো এটা তো আসলে আলটিমেটলি এখন যে কোর্স গুলা, হ্যাঁ কিছু কিছু কোর্স আছে আমি জানিই না যে আসলে কি পড়াইছে না পড়াইছে, even আমি এগুলা মানে ভেরি লেভেলের, কি বলবো যে মলিকুলার লেভেলের পড়াশোনা ছিল। এখন এটা তো আলটিমেটলি তার মানে কি এইটা যে আমি ওইটা A+ পাইছি মানে আমি এটা বিশাল কিছু জেনে গেছি, নট লাইক দ্যাট, আমি আসলে কিছু জানি না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, ওই আলোচনা পর, অনেক রাত হয়ে গেছে। গেল। তার মানে আপনি কোন পদ্ধতিতে, আপনার কোন প্রশ্নপত্র করছেন কিনা, কোশ্চেনে এমনও উল্লেখ করা দেখছি আমি যেখানে কতগুলা কোশ্চেন ছিল এবং কোশ্চেনে কোন কোন সেকশন ছিল, এই সেকশন গুলাও আপনার উল্লেখ করে দেয়া হয়। সেটা আমরা কালকে কয়েকটা পেপার দেখে আমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। টুলস এর ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেনিয়ার। এখন কোশ্চেনিয়ারটাও আপনাকে এক্সপ্লেন করতে হবে, যে যদি আপনি কোশ্চেনিয়ার করে থাকেন তাহলে এই কোশ্চেনিয়ার কোন কোন সেগমেন্ট ছিল, যে আচ্ছা ঠিক আছে কোশ্চেনিয়ারটাকে আমরা 3টা ভাগে সেগমেন্ট করছিলাম। একটা হচ্ছে আপনার তার রেসপন্ডেন্টের বেসিক ইনফরমেশন ছিল, 2 নাম্বার হইতেছে ফুড সিকিউরিটি রিলেটেড ইনফরমেশন ছিল, 3 নাম্বার সেকশনে হইতেছে যে প্রবলেম ফেসড টু অ্যাক্সেস ফুড, এই রিলেটেড আমার কোশ্চেনিয়ার ছিল। এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখানে উল্লেখ করব। একই সাথে হচ্ছে যে আপনার এই কোশ্চেনিয়ারটা আপনি কিভাবে ডেভেলপ করছেন, এটা ডেভেলপ করার পরে আপনি হচ্ছে কি বলবো যে এটাকে ট্রান্সলেট করছেন কিনা। অনেকে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রান্সলেট করে, যেমন আমি কোশ্চেনিয়ার গুলাকে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে। এরপর হচ্ছে আপনার লোকাল যে টার্ম গুলা থাকে, আপনার ইন্টারন্যাশনাল টার্ম থেকে লোকাল টার্মে এটাকে কনভার্ট করছি, যেমন হচ্ছে কিয়ার্স থাকে, তারপর হচ্ছে আরো আনুষঙ্গিক বিষয় থাকে, এগুলোতে ট্রান্সফার করা হয়েছে। তারপর আপনি প্রি টেস্টিং কোনো করছেন কিনা, প্রি টেস্টিং এর পরে মডিফিকেশনের কোনো প্রয়োজন হয়েছে কিনা, এই প্রত্যেকটা জিনিস আসলে সেখানে আপনার এই কোশ্চেনের সেকশনে উল্লেখ করে দিতে হবে। ওকে। আর এটা ওপেন ইন্ডেড ছিল নাকি ক্লোজ ইন্ডেড ছিল নাকি হচ্ছে এটা আবার আপনার মিক্সড মেথড ছিল, এভরিথিং মানে যা কিছু ছিল এভরিথিং আপনাকে এই জায়গাটাতে কোশ্চেন উল্লেখ করতে হবে। এবং কেন উল্লেখ করতে হবে, কারণ ভালো জার্নালে দিলে কয়েকদিন পরে তারা দেখবেন যে কোশ্চেন এটা চেয়ে বসছে, যেমন আমার ক্ষেত্রে চাইছিল, তো কপাল ভালো ছিল দিয়ে দিছিলাম। ভাই একটা একটা জিনিস ভাই, হুইচ ওয়ান ইজ বেটার, ওপেন এন্ডেড নাকি ক্লোজ এন্ডেড, মানে এটা কোনটা ডিপেন্ডস বেটার? করে, শোন বেটার বলে কিছু নাই রিসার্চে, যেটা তোর জন্য সুইটেবল এটাই বেটার। আচ্ছা 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 আচ্ছা। এখন তুই বল, আমি তোকে বলে দিলাম যে ক্লোজ ইন্ডেড মানে হচ্ছে যে যে আমি অপশন দিব এখানে তুই আনসার করবি। ওকে ফাইন, আমি এটা বলে দিলাম। এখন আমি কাজই করছি কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চে অপশনই নাই, তাহলে তো এখানে তো আসলে বলা যায় না। এটা ডিপেন্ডস করবে তোর গবেষণার ধরনটা কেমন বেসিক্যালি। হ্যাঁ, ভাই কিউ1 জার্নাল গুলা কোনটা বেশি প্রেফার করে না না ভাই? এইটা কোনো কথা না। এখন তোরে আমি বলতেছি, এখন তোকে আমি যে বললাম যে আহ, এটা ডিপেন্ডস করবে তোর অবজেক্টিভটা কোনটা। তোর অবজেক্টিভ সার্ভ করতে যদি ক্লোজ ইন্ডেড লাগে তুই ক্লোজ ইন্ডেডে করবি, তোর অবজেক্টিভ সার্ভ করতে যদি ওপেন এন্ডেড থাকে তাহলে ওপেন এন্ডেড করবি। এবং ম্যাক্সিমাম কোশ্চেনিয়ার গুলো কি হয়, এটা মিক্সড মেথড হয়, ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ারও থাকে, ওপেন এন্ডেডও থাকে। কারণ এজের যে ব্যাপারটা আমি এক্সপ্লেন করছিলাম, যদি ওপেন এন্ডেড না থাকে, যদি ক্যাটাগরিতে ফেলা দিই সেটা ক্লোজ এন্ডেড হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, আমার মনে করে যে অ্যানালাইসিসটা আমি ফ্রুটফুলি করতে পারতেছি না। এখন এখানে কিছু থাকে তোর অপশন দেওয়া থাকে, কিছু অপশন দেওয়া থাকে না। হ্যাঁ, এটা তোর গবেষণার অবজেক্টিভ অনুসারে তুই আস্তে 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 এটাকে ডিফাইন করবে আসলে কোনটা ভালো। আর কোশ্চেনিয়ার তো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে তোর কোন টাইপের ডেটাটা দরকার তোর। ওই ডেটাটাকে আনার জন্য তোর যদি ক্লোজ ইন্ডেড লাগে ক্লোজ, যদি ওপেন লাগে ওপেন। দিস ইজ দ্য মেইন আসলে থিম। ভাই আলটিমেট সামারি আমি যতটুকু বুঝলাম, মানে এভরিথিং ইজ ডিপেন্ডস অন মি, মানে যে রাইটার, ফার্স্ট হ্যাঁ, রাইটার, এবং এরকম কিছু ডিপেন্ডস কি? অন, হ্যাঁ হ্যাঁ ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর অবজেক্ট রিসার্চ অবজেক্টিভ।
আচ্ছা 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 ঠিক আছে, আমরা তো মেথডসটাকে কেন ডেভেলপ করতেছি? আমার অবজেক্টিভটাকে সার্ভ করার জন্য, রাইট? জি 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 এক্স্যাক্টলি জি। এটার জন্য আমার যা কিছু লাগবে, এটার জন্য আমি সবকিছু করবো, এভরিথিং। এবং এমনও ধর যে তুই একটা গবেষণা করতেছিস, তুই আমার সাথে কোশ্চেনিয়ারটা নিয়ে আলোচনা করছিস, এটা পর্যন্ত তুই মেনশন করতে পারবে যে আচ্ছা বিফোর ইমপ্লিমেন্টিং দ্য কোশ্চেনিয়ার বা কালেক্টিং ডেটা তুই এক্সপার্ট কনসাল্ট করছিস, এটা পর্যন্ত এখানে ইনক্লুড করা যায়। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ডেটা কালেকশন মেথড, সরি ডেটা অ্যানালাইসিস মেথড। এখন আমাদের তো সবকিছু হলো, আমরা স্টাডি এক্সপ্লেন করলাম, আমাদের পপুলেশন এক্সপ্লেন করলাম, স্যাম্পল নিলাম, কতগুলো নিলাম, কিভাবে নিলাম, কোন টেকনিক ব্যবহার করলাম, কোন ফর্মুলা ব্যবহার করলাম, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা এখানে এক্সপ্লেন করা হয়েছে। এখন আসবো যে ডেটা অ্যানালাইসিসের যে পদ্ধতিটা, সেটা মানে ডেটা আমাদের হাতে যখন চলে আসে তখন আমরা বলা হয়েছে যে ডেটা অ্যানালাইসিসটা কি আসলে। অর্থাৎ আপনার অবজেক্টিভ সার্ভ করার জন্য, যেমন আমি বললাম যে ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস, তাহলে এই যে ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস, এটা আমি আসলে কিভাবে অ্যানালাইসিস করছি, হ্যাঁ, যে আমি কিভাবে অ্যাসেস করছি, এটার জন্য তো আমার কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ছিল। হতে পারে কোরিলেশন টেস্ট করছি, হতে পারে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করছি, হতে পারে এটা রিগ্রেশন অ্যানালাইসিস করছি। আমি যেটাই করি না কেন, জাস্ট আচ্ছা, যেটাই আমি করি না কেন, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার কি বলবো যে জাস্টিফিকেশন দিতে হবে যে ওই পার্টিকুলার মেথডসটা আমি কেন করলাম। যেমন কি বলবো যে ফুড সিকিউরিটি, ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি, এটা অ্যানালাইসিস করার জন্য দুটো মেথড আছে। আপনি হচ্ছে যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করতে পারবেন, আবার আপনি হচ্ছে লজিস্টিক রিগ্রেশন আপনি ইউজ করতে পারবেন। দিস ইজ দ্য ফ্যাক্টরস এফেক্ট, মানে দুটো। এখন এই দুটোর মধ্যে আপনি কেন লিনিয়ার রিগ্রেশনটা ব্যবহার করলেন বা কেন আপনি লজিস্টিক রিগ্রেশনটা ব্যবহার করলেন, এইটা আপনাকে ফার্স্টে এক্সপ্লেন করতে হবে। কোন মেথড ব্যবহার করছেন, কেন এই মেথডটা ব্যবহার করছেন, সেই বিষয়টা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এবং এখানেও একই কথা, যে আপনাকে এত বিস্তারিত ভাবে লিখতে হবে যে আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল কোনটা, ডিপেন্ডেন্টকে আপনি কোন ক্যাটাগরিতে নিছেন, ইন্ডিপেন্ডেন্টকে কোন ক্যাটাগরিতে ছিল, ঠিক আছে, তারপরে কোন ধাপে ধাপে কিভাবে করছেন না করছেন, এই প্রত্যেকটা জিনিসও আপনাকে এখানে এক্সপ্লেন করা লাগে। যখন দেখবেন যে ভালো ভালো জার্নাল গুলাতে এই যে বিশাল বিশাল ইকুয়েশন আছে, যদি এই ইকুয়েশন গুলো কোনো কাজে লাগে না, কারণ আমরা করি কিসে, আমরা করি স্পেসিস, আমরা আর পাইথনে এগুলাতে করি, হ্যাঁ, বাট এগুলো আবার এক্সপ্লেন করার প্রয়োজন হয় কিছু কিছু জায়গা। তা আমি জানি না, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আমার তো ইকুয়েশন জেনে তো আমার লাভ নাই, হ্যাঁ। তো যারা নন স্ট্যাটিস্টিক্স ফিল্ডে, তারা তো ইকুয়েশন আপনি লিখতে পারবেন না, বা এটা যৌক্তিক না, কারণ আমি তো এটা অ্যানালাইসিস করছি হচ্ছে টুলস দিয়ে, টুলসে তো আর ছিল না। তো যাই হোক, আপনি কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ কোনগুলা, মিন, মিডিয়ান, মোড, পার্সেন্টেজ, হ্যাঁ, এই যে কাজগুলো যদি আপনি করে থাকেন সেটা ডেসক্রিপটিভ। ইনফারেন্সিয়াল কোনটা, রিগ্রেশন অ্যানালাইসিস বলেন, কোরিলেশন, এগুলো হচ্ছে আপনার ইনফারেন্সিয়াল এর মধ্যে পড়ে যায়। ইনফারেন্সিয়াল হচ্ছে প্রিডিকশনের ক্ষেত্রে যেটা ব্যবহার হয়। অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে শুধুমাত্র একটা সিনারিও দেখার জন্য, যে এখানে যারা স্টুডেন্ট আছে, আমরা যারা ক্লাস করছি, তাদের অ্যাভারেজ এজ কত, আমি হয়তো পারলাম হয়তো বা 25 অর সামথিং দ্যাট। এবং এইটা দিয়ে আসলে কোনো কিছু মেজার করা যাচ্ছে না। হ্যাঁ, এটা দিয়ে আসলে আলটিমেটলি কোনো প্রেডিকশন করা যাচ্ছে না। বাট আমি যদি চিন্তা করি যে আমি ক্লাসিফাই করলাম যে কোন গ্রুপে কারা আছে, এবং এই এজ গ্রুপের সাথে রিসার্চ ইন্টারেস্টের কোনো কোরিলেশন আছে কিনা, আমি দেখলাম যে না, যারা ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে পড়াশোনা করে, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে, তাদের ইন্টারেস্টটা বেশি। তার মানে আমি প্রিডিকশন করতে পারতেছি, শুধু সিনারিও না। হ্যাঁ, এই যে প্রিডিকশন যখন আমি করতে যাব, তখন সেটা হয়ে যাবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর শুধু একটা ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক, জাস্ট একটা সিনারিওকে মানে ঘটনা বললেন, এখানে কোনো প্রেডিকশন নাই, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের মধ্যে পড়ে যাবে। তো এইটা আসল কথা না, আসল কথাটা হচ্ছে যে আপনার যে প্রেডিকশনটা হয়েছে, সরি, যে মেথডসটা ব্যবহার করছেন, এটাকে এমন ভাবে এক্সপ্লেন করতে হবে যাতে অ্যাজ এ রিডার হিসেবে আমি বুঝতে পারি, এবং কেন এই মেথডটা চুজ করলেন, কেন অন্যান্য মেথড গুলো আপনি ব্যবহার করলেন না। যেমন বাইনারি লজিস্টিকের একটা অল্টারনেট মেথড হচ্ছে আপনার প্রবাবিলিটি রিগ্রেশন। কারণ বাইনারি লজিস্টিক এবং প্রবাবিলিটি রিগ্রেশন অলমোস্ট সেম রেজাল্ট দেয়, তাহলে কেন আমি বাইনারিটা ব্যবহার করতেছি, কেন আমি প্রবাবিলিটি রিগ্রেশনটা ব্যবহার করতেছি, এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। কখন বাইনারি করি, যখন আমার ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তখন আমি বাইনারি করি, যখন নর্মালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে না তখন আমি হচ্ছে প্রবাবিলিটি রিগ্রেশনে যাচ্ছি। তো এই ব্যাপারগুলো আপনাকে সুন্দর করে ওইখানে বুঝাই দিতে হবে আর কি। ভাই কি রিগ্রেশন বলে? প্রবিট? প্রবিট, হ্যাঁ, PROBIT, প্রবিট, হ্যাঁ। আচ্ছা জি, প্রবিট। আচ্ছা, একই সাথে হচ্ছে যে আপনার যদি মিক্সড কোনো মেথড থেকে থাকে, এই মিক্স মেথড বলতে আমাদের যদি কোয়ালিটেটিভ কোনো কিছু থেকে থাকে, এই কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা আপনি কিভাবে করছেন সেই বিষয়গুলো। সহজ কথা, এখানে মোদ্দা কথা যেটা আসলে এই গবেষণার মানে এই আজকের আলোচনার আপনার যে
ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আপনার থাকবে। খিচুড়ি রান্না করতে গেলে চাল, ডাল, তারপর হচ্ছে মরিচ, পেঁয়াজ, তেল, এটা হইতেছে কি কম্পালসারি। এরপরে আপনি কি সবজি খিচুড়ি রান্না করবেন, নাকি আপনি ভুনা খিচুড়ি রান্না করবেন, নাকি একদম প্লেন খিচুড়ি রান্না করবেন, ইটস আপ টু ইউ। আপনি যদি প্লেন খিচুড়ি একদম মৌলিক যে খিচুড়িটা, সেটা আপনার চাল, ডাল, এটা কিন্তু আপনার লাগবেই। চি- আহ, লবণ, এই জিনিসগুলো থেকে আপনি মুভ করতে পারবেন না। এরপরে আসলে এটাকে আপনি কতটা টেস্ট দিবেন, কতটা নাইসলি আপনি এটাকে প্রেজেন্ট করবেন, তার উপর ডিপেন্ডস করবে যে আপনার খিচুড়ি পারপাসটা কি। হ্যাঁ, যে আপনি মানে কি বলবো, যে যত বেশি আপনি ভালো জানবেন, তত আপনি সুন্দর করে ব্যাপারটাকে নাইসলি রান্না করতে পারবেন। যে ঘটনা হচ্ছে এটা, যে এই বিষয়গুলো আপনাকে থাকতেই হবে। এটা থাকার পরে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে আস্তে 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 আপনি অ্যাড করবেন। তখন দেখা যাবে আপনার মেথডসটা অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। এবং সেম থিং এগেইন, যে যখন বিভিন্ন পেপারের মেথোডোলজি সেকশনটা আপনি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এর বাইরে আসলে কি কি জিনিস রাখা যায় আর কি কি জিনিস রাখা যায় না। এবং একই সাথে আপনাদেরকে এই পোস্টমর্টেম মেথডটা ব্যবহার করতে হবে, যে তারা আসলে কিভাবে লাইন বাই লাইন এটাকে বর্ণনা করলো, স্টাডি এরিয়াটাকে কিভাবে এক্সপ্লেন করছে, ডেটা কালেকশন মেথডসটাকে কিভাবে এক্সপ্লেন করছে, ডেটা কালেকশন টুলসটাকে কিভাবে এক্সপ্লেন করছে, রেজাল্টটাকে সরি অ্যানালাইসিসটাকে কিভাবে তারা এক্সপ্লেন করছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ইভেন ওই যে দেখছেন আপনারা কিনা, যে আপনি এসপিএসএস এর কততম ভার্সন ইউজ করলেন, সেটা পর্যন্ত হচ্ছে আপনার মেথডসে মেনশন করা থাকে। তো এই বিষয়গুলা আপনাদেরকে খুব ডিটেলসে আপনাকে এক্সপ্লেন করতে হবে। এবং যত বেশি আপনি মেথডস পোস্টমর্টেম করবেন, বা যখন আপনি 10-15টা পেপারের মেথডস ভালো করে আপনার পড়া হয়ে যাবে, নোট নিতে নিতে, তখন দেখা যাবে যে আপনি এটা মোর নাইসলি এটাকে প্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, ম্যাটারিয়ালস এবং মেথড সেকশনের আলোচনা। আর আমি হচ্ছে আপনাদের একটা ফাইল দিয়ে দিচ্ছি, আপনারা লাইনে থাকতে থাকতে এই ফাইলটা দিয়ে দিন, নাহলে ভুলে যাবো। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কাইন্ডলি বলবেন। ভাই আমরা তো নতুন রিসার্চার, এখন আপনি তো বলছেন ভাই যেটা যেটা চয়েস করব, যে অ্যানালাইসিস, যে ডাটা কালেকশন, এটার একটা ব্যাখ্যা দিতে হবে। এখন এই ব্যাখ্যাটা যেহেতু আমরা নতুন, এখন কোথায় থেকে শিখবো, মানে এই ব্যাখ্যাটা কোনটা পারফেক্ট, কোনটা মানে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটার শিখবো জন্য, কোথা থেকে ভাই? এটার জন্য তো যে বললাম, দেখেন, ধরেন আপনি ফুড সিকিউরিটি নিয়ে গবেষণা করতে চাচ্ছেন। হ্যাঁ, তো ফুড সিকিউরিটি নিয়ে গবেষণা করতে গেলে ফুড সিকিউরিটির মেথডস নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন, ঠিক আছে, মানে বিভিন্ন পেপার যখন দেখবেন, আপনি 2-3 থেকে 4-5টা, সর্বোচ্চ 5টা পেপারের মেথডস আপনি ভালো করে পড়েন, জি ভাই। বুঝে বুঝে পড়েন, যে তারা আসলে লাইন গুলাকে কিভাবে সাজাইছে, কোন কোন এলিমেন্টস গুলা রাখছে। হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত আপনার প্রচুর নোট নেই, যখনই কোনো মেথডস দেখে পড়ি, ট্রাই করি, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এই নোটস গুলা কিন্তু আপনাকে নিতে হবে। নোটস না নিলে আপনি শুধুমাত্র পড়ে, আমাদের বর্তমান ব্রেনের যে অবস্থা, এই যে ডিভাইস দেখতে দেখতে আমাদের ব্রেন আসলে এখন আর, মানে ব্রেন আছে বলে আমার মনে হয় না, সবকিছু ভুলে যায়। গতকালে কি খাইছি এটাই তো মনে থাকে না ভাই। হ্যাঁ, তো গতকালকে কি খাইছি এটাই তো মনে নাই ভাই। আচ্ছা, এই জন্য হচ্ছে আপনারা প্রচুর নোট নিয়ে রাখবেন। এবং নোট নেওয়ার কিছু ব্যাপার আছে, নোটগুলো যখন দিবেন তখন আপনার প্রোগ্রেসটা আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন, যে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন। ভাই আসলে বিজনেস স্টাডিজ এর যে রিসার্চ পেপার গুলো, ওইগুলোতে খুব একটা ব্যাখ্যা থাকে না, সরাসরি এটা অ্যানালাইসিস, এটা এটা এই জন্য আর কি কনফিউজড হয়ে যায়, মানে শিখার সুযোগ কম থাকে আচ্ছা, না, বিজনেসের রিসার্চ গুলো। না, থাকে না সেটা না ভাই, আমি বলি যে আপনাকে ভালো জার্নালে যেতে হবে। আপনি যখন মানে ভালো, আপনার যে ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল গুলো আছে না, স্পেশালি জি ভাই। সেইগুলাতে আপনার এগুলা স্কিপ করার কোনো সুযোগ নাই, বুঝছেন। একটু জি কম ভাই। বেশি হবে, কিন্তু আপনার মানে মিনিমাম কোয়ালিটি আপনাকে সেখানে মেনটেন করতেই হবে, জি ভাই। বুঝছেন। তো এটা এটা আপনাকে থ্যাংক জাস্ট, ইউ। হ্যাঁ, আপনি যদি কিছু পেপার দেখেন ভালো করে, দেখবেন যে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার কোশ্চেন আছে। হ্যাঁ, ভাই লাইক আমাদের তো লাইক অনেক প্রফেসর রিসার্চ করে, তো আমার এক ফ্রেন্ড ওই লাইক ডেটা কালেকশনের কাজ করতো। হ্যাঁ, হুম, এখন ওই ডেটা দিয়ে আমার প্রফেসর একটা রিসার্চ পেপারের জন্য ওকে হায়ার করছিল আর কি। এখন ওই ডেটা দিয়ে কি আলাদা কোনো রিসার্চ পেপার বা অন্য টপিক সিলেক্ট করে এটা কাজে লাগানো যাবে কি? হ্যাঁ, এখন হ্যাঁ, আরামসে যাবে, আরামসে যাবে। ভাই এখন এটা কি প্রফেসরের পারমিশন নিতে হবে নাকি, মানে এটা কি করা যায় আর কি? আচ্ছা, এখন এটা ডিফেন্স করবে কি, এখন তোরে আমি কেমনে বলি, এটা ডিপেন্ডস করবে আর কি। ধর যে এখন তুই যদি আমার ইথিক্যাল কনসিডারেশনে, এখন আমি তো ধর যে নিজেই পিএইচডি করতেছি, এখন তো বদ পরামর্শ দেওয়া যায় না, ঠিক আছে। তবে বাস্তবতা যেটা হচ্ছে, দেখ ভাই, যে যদি মনে হয় যে তোর স্যার তোকে অ্যালাউ করবে, যে স্যার আমি ওইখান থেকে, স্যার হয়তো 200 স্যাম্পল নিছে, এখন তুই একটা কাজ করতে পারিস সেখানে, হয়তো 100 স্যাম্পল নিয়ে, 80টা স্যাম্পল নিয়ে আপনি তুই একটা গবেষণা কন্ডাক্ট করতে পারিস। হুম। তো যদি মনে হয় যে স্যার এই অ্যাক্সেসটা আমি পাইছি সব সময়, যে ওকে ফাইন, মানে
আমার একটা রিসার্চ থেকে যে কি পরিমাণ কনফারেন্স বল, এটা বল ওইটা বল, এগুলাতে গবেষণা করছি, তার জাস্ট কোনো হিসাবই নেই। হ্যাঁ, শুধুমাত্র সায়েন্টিস্টদের সাথে পরিচয় হওয়ার জন্য, কারণ আমি নিত্য নতুন ডেটা আমি কিভাবে পাবো, বুঝছি না। এক্স্যাক্টলি 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 এক্স্যাক্টলি। এই ক্ষেত্রে হচ্ছে কি যে আলটিমেটলি আমার মনে হয় না এটা অন্যায় কিছু, তবে যদি সুযোগ থাকে হ্যাঁ, ওনাদের কাছ থেকে ওপিনিয়ন নেওয়ার, তাহলে অবশ্যই ওপিনিয়নটা নেওয়া উচিত। বা তাদের, আর যদি না হয় তাহলে সহজ উপায় হচ্ছে যে যদি মনে করেন যে এটা যদি 20 গ্রামের ডেটা হয়, তাহলে তুই মনে কর এটা জামালপুর বলে চালাই দিলি আর কি, ঠিক আছে, গোপনে। তবে এটা বিষয়টা হচ্ছে শুধুমাত্র শেখার পারপাসের জন্য আমি এটা এনকারেজ করতেছি, যেহেতু তোরা একদম জুনিয়র লেভেলে। কারণ এখন ডাটা কালেকশন করার জন্য যে সময় বা যে অর্থ, এর কোনোটাই আসলে আমাদের ওইভাবে নাই। তো শেখার পারপাসে এটা করা যায়। আর যদি সুযোগ থাকে তাহলে এটা আসলে করা উচিত না। তুই অনেক সহজ রিসার্চ আছে, তো তুই তোর ক্যাম্পাস থেকেই তো মনে কর যে বা আশেপাশে গ্রামে গিয়ে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েই তুই 50-60টা ডেটা, তোর 5 জন বন্ধু মিলে যদি কাজ করিস, সবাই যদি 20টা করে ডেটা কালেক্ট করে, তাহলে 100-র উপরে ডেটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দিস ইজ দ্য ফর্মাল প্রসিডিউর। যদি স্যার পারমিশন দেয় মনে করিস, তাহলে ওকে ফাইন, না হলে তবে হুবহু স্যারের মতো গবেষণাটা করা যাবে না, একটু মডিফাই করতে হবে ডেফিনেটলি। ওকে, এটা আর কি মাথায় রাখতে হবে। তো ভাই মানে লাইক ফর এক্সাম্পল, মানে লাইক আমার বিবি এর যে আমি তো মানে লাইক আপনি তো জানেন একটা প্রজেক্ট রিপোর্ট সাবমিট করতে হয় আর কি। হ্যাঁ, এখন লাইক ভাই লাইক আমার যে আমি একটা প্রফেসর আন্ডার মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করছি আর কি, ডেটা কালেকশন এন্ড আদার থিংস এর জন্য আর কি। হ্যাঁ, তো এখন ভাই এইটা তো স্যার উনি রিসার্চ করছিলেন হলো লাইক ওই যে কি বলে ওই যে করোনাটা কিরকম আমাদের কৃষি খাতে কিরকম ইফেক্ট ফেলছে আর কি, লাইক এটা আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো এখন কৃষি খাতে আমাদের করোনা সাপ্লাই চেনে কিরকম একটা প্রভাব ফেলছে, ইম্প্যাক্ট ফেলছে আর কি, তো এটার উপরে। তো এখন লাইক ওই হোল ডেটাটা সবকিছু আর কি স্যার ওই আমাকেই ইনপুট করতে হয়েছে সবকিছু আর কি। তো ওই ক্ষেত্রে একটা এক্সেস এখনো রাইট না এখনো আমার আছে আর কি। তো এখন স্যারের কাছে যদি আমি পারমিশন চাই, তো এখন স্যার আপনার কি মনে হয় দিবে কি দিবে হ্যাঁ, না? দিবে 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 দিবে। আচ্ছা, দিবে দেন মানে এটা। স্যারকে তো তুই ব্যক্তিগতভাবে চিনিস, মানুষ কেমন মানে। ভাই মানে প্রফেসর এখন এক এক সময় মানে স্যারদের তো আপনি জানেন মোড এক এক সময় এক এক রকম থাকে, দেখা গেল সে সিরিয়াসলি। ওভারঅল কেমন? ওভারঅল হি ইজ ভেরি মাচ নাইস, হি ইজ এ গুড ওকে, হিউম্যান বিং। তাহলে দিবে যে স্যার আমি একটু এটা নিয়ে, আপনার তো ডেটা ছিল স্যার, আমি টুকটাক একটু কাজ করতে যাচ্ছি। ওকে ফাইন, দিলে দিলে, না দিলে লুকাই করে ফেলি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এটা তো ভাই আমাকে বলতে হবে না যে অমুকের কাছ থেকে আমি ডেটা নিছি বা এরকম কিছু একটা, এরকম তো না, কারণ আমি তো সব ডেটা তো আমিই কালেক্ট করছি, যে আমি যতটুকু ভালো মানে বলতে এটা পারছি এটা মেনশন করার দরকার নাই। এটা দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস দ্য থিংস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা ইনশাল্লাহ বলবো আমাদের যে আমরা একটা রিসার্চ পেপার নিয়ে মেথড সেকশনটা বোঝার ট্রাই করবো, যে কিভাবে আসলে প্রেজেন্ট করছে না করছে, ইনশাল্লাহ আপনারা জয়েন করবেন। আর হচ্ছে যে এই ডকুমেন্টসটা আসলে অনেক কষ্ট করে লেখা। আপনারা কাইন্ডলি হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপ আলাদা করে নক দিবেন, আমি সবার ইন্ডিভিজুয়ালি পাঠাই দিব, গ্রুপে দিতে যাচ্ছি না, কারণ গ্রুপে পোলাপান জয়েন করে না, ঠিক আছে। শিওর শিওর। আচ্ছা ভাই, আর হচ্ছে আমাদের ওই যে ভিডিও লিঙ্ক গুলা বা তো হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস আচ্ছা ভাই, লাস্ট 2-3টা আমি আপলোড করতে পারি নাই, আমি দেখি আজকে রাতে ভাই ইনশাল্লাহ। সব বেচে কি এরকম শেষের দিকে আর স্টুডেন্ট থাকে না? সকল বেচেই সকল ব্যাচেই না, দুনিয়াতে যত লাইভ কোর্স আছে, সরি অনলাইন কোর্স আছে, এই সবগুলা একই অবস্থা, ঠিক আছে। আর ধৈর্য থাকে না, পোলাপানের ধৈর্য কম, ঠিক আছে, এটা ভাই হচ্ছে। এটা খুব মানে রাইট, সবাই শুধু প্রেশারটা বিজনেস ধরে নিয়ে রাখা ব্যস্ত, উচিত। রিসার্চে কেউ সময় দেয় না। ভাই এত সহজ নাকি, বুঝছ না? এত সময় আছে, ছেলে পেলে সময় পাই। আচ্ছা ঠিক আছে রে, তাহলে ভালো ভাই থাকিস। একটা কোশ্চেন করি যদি জাস্ট টু হ্যাঁ মিনিট শিওর শিওর, কি কর, এটা সমস্যা নেই। কিন্তু ভাই জাস্ট পার্সোনাল, নট রিসার্চ টপিক আর কি, বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা ভাই, থাইল্যান্ড রিলেটেড আর কি। হ্যাঁ, হ্যাঁ, থাইল্যান্ডে নাকি ভাই ছেলে এবং মেয়ে রেশিও নাকি 1:7 বা 1:5 আপ এরকম আর কি। এবং এটা কতটুকু সত্য, বা ওইখানে আর কি ছেলেদের অনেক বেশি হাই ডিমান্ড এরকম কিছু? না, সত্যি কথা বলতে কি, বাইরে বেরোলে ছেলে খুব একটা দেখি না, মানে তুই এই স্ট্যাটিস্টিক্সটা আমার জানা ছিল না, ঠিক আছে, বাট মানে আমি যখন বাইরে যাই আমরা, তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে মানে ছেলে মানুষের খুব মানে চারিদিকে আসলেই ক্রাইসিস, এবং আহ, মানে এদের রেশিও হিসাব জানা নাই, তবে টাফ পাওয়াটা। কারণ আমরা যখন শপিং মল গুলাতে যাই, বা রাস্তায় হয়তো ঘুরতে বেরোচ্ছি বা খাইতে যাচ্ছি, হ্যাঁ রেস্টুরেন্টে যাচ্ছি, হ্যাঁ, তো এইখানে আসলে মানে ছেলে আমরা খুব একটা পাই না। তাহলে তো ভাই এটা ভাবি বাস্তব। মানে আপনাকে নিয়ে ভাবি অনেক টেনশন করতে হবে। না, ভাবি টেনশন, ভাবি এই জন্য তো চলে আসছে, বুঝিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস দ্য থিংস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরে ভাই, যাস ভালো থাকবেন। থাইল্যান্ডে এসে, সুন্দর জায়গা। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ।
ওকে, ভাই আমি সবচেয়ে সবচেয়ে বেটার প্লেস কি, মানে কোনটা ফার্স্টে আপনি ট্রাভেল করতে বলবেন, বা হুইচ ওয়ান উইল সাজেস্ট থাইল্যান্ডে আসলে, সরি, হ্যাঁ থাইল্যান্ড আসলে। থাইল্যান্ডে যদি আসিস তাহলে আহ, ওই যে করবি মনে হয় জায়গাটার নাম, দিস ইজ দ্য বেস্ট প্লেস। এটা হচ্ছে আমি এখানে যাই নাই, তবে আমার এই যে বড় ভাইরা গেছিল, আমি ওই সময় ভ্যাকেশনে ছিলাম। দিস ইজ ভেরি অ্যামেজিং। তবে চিয়াংমাই এটা অসম্ভব সুন্দর, ঠিক আছে, পাহাড় আচ্ছা জাস্ট মিরাকল। আর আমি সবসময় যেটা করি কি, আমি আসলে সোলো ট্যুর পছন্দ করি, বুঝছিস। আচ্ছা দেখা যাচ্ছে যে আমি খুব একা একা ট্রাভেল করি যে কোনো একটা নিরিবিলি জায়গায়, এবং আমি চলে যাই, এবং যে জায়গাগুলোতে মানুষের বসতি কম বা ফরেনার কম বা মানুষ কম, এইসব জায়গায় আমি ট্রাভেল করি। তো আমার সাথে আসলে তোর ওইভাবে চয়েস মিলবে না। হ্যাঁ, এখন তুই যদি আমাকে বলি যে ভাই কই যাবে, আমি হয়তো তোর লববুরি বলবো। ওইখানে লববুরিতে হয়তো একটা লেকের পাশে মানে অনেক পাহাড় আছে, লেকের সামনে বসে তুই সারা রাত বসে গান শুনতেছিস বা গল্প দিচ্ছিস বা বিয়ে টিয়ে খাইতেছিস। এটা আমার কাছে অসম্ভব সুন্দর। হ্যাঁ, এখন পাতায়া ইজ বিউটিফুল, ভেরি অ্যামেজিং, বাট এত বেশি শব্দ, এত বেশি মানুষ এখানে, মানে তুই নিজেকে সময় দেওয়ার সময়টা আসলে এখানে পাবি না তুই। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কোনো কাজ করে কিনা ভাই, লাইক ফর এক্সাম্পল আপনি বলছিলেন ল্যাঙ্গুয়েজটা আর কি ওরা সিরিয়াসলি বেশি। কাজ করে, সিরিয়াসলি কাজ করে তুই। মানে টুরিস্ট স্পট যেগুলা পপুলার, যে জায়গাগুলা, এইগুলা ছাড়া তুই যদি বাইরে যাস তাহলে আসলে ওদের সাথে কমিউনিকেট করাটা অনেক বেশি টাফ। ঠিক আছে। তবে আহ, আমরা এখন শিখে গেছি আসলে, মানে ওদেরকে কি বললে, কেমনে বললে তারা বুঝবে, এটা এখন আমাদের জন্য অভ্যস্ত হয়ে গেছে। তাতে আপাতত ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য ব্যারিয়ার না। আর তুই এসে যেহেতু পপুলার জায়গায় খুঁজবি, তোর জন্য ব্যারিয়ার না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ল্যাঙ্গুয়েজ কখনোই আসলে ব্যারিয়ার না, কারণ ফ্রেন্ডলি কিরকম থাইল্যান্ড পিপল, দে থাই? আর অ্যামেজিং। থাই পিপল যারা মানে জাস্ট আনবিলিভেবলি ডিসেন্ট। হ্যাঁ, আচ্ছা মানে যে এত বিনয়ী হইতে পারে এটা তুই সচক্ষে, এবং তারা ট্রু সেন্সে বিনয়ী। মানে নট লাইক যে মানে আমি তোর কাছে বিনয়ী প্রকাশ করতেছি সেটা না, তারা নিজেদের সাথেও বিনয়ী। ও, আর ভাই এখানে কোনো মানে লাইক 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 ওইখানে ছিনতাইকারী, চুরি ছিনতাইকারী, বা ইন্ডিয়াতে কিছুদিন আগে এরকম দেখি, এরকম আছে কিনা ওইখানে আবার? না, থাইল্যান্ড হচ্ছে কি, আইনটা খুব রেস্ট্রিক্টেড, মানে মানে কি বলবো, আইনের যে ইম্পোজটা হয় এটা খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা আহ, হয় না তো সেটা না, সব জায়গায় হয়। ঠিক আছে, কিন্তু তোর আচ্ছা। যখন আইনের শাসনটা অনেক বেশি থাকবে তখন এইগুলা কম হয়। এটা হচ্ছে আসলে বিষয়। সো এখানে এই ধরনের ঝুঁকি খুব একটা নাই। হ্যাঁ, তবে একদমই যে না সেটা না, হয়তো রিস্কটা কত পার্সেন্ট, হয়তো 5% হয়তো থাকতে পারে তো তখন যদি লাইফ ইজ সিকিউর, মানে এখানে লাইফ সিকিউরিটি। ভেরি সিকিউর। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই প্যারা নেই। করে পারেন। আমরা তো র্যান্ডমলি ঘুরে বেড়াই, রাত নাই দিন নাই, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। ভাই ওটা, রিস্ক একটা জায়গায় ইনসিকিউরিটি আছে, সেটা হচ্ছে কুকুর। কুকুর আছে, কুকুর মারে না, কুকুর গুলা খুব এগ্রেসিভ। ভাই ওইখানে কি লাইক লাইক গায়ের কালার কোনো ম্যাটার করে, লাইক আমরা না তো না না, একটু, তারা খুব বিনয়ী। আচ্ছা আচ্ছা, লাইক আমাদের তো একটু ডার্ক, বা আমার একটু চকলেট কালার, তো এই চকলেট কালারের জন্য ওরা কোনো এক্সট্রা লাইক লাইক ফর হুম হুম, এরকম কিছু এটা করে না, এটা matter করে না। এটা কারণ। এবং তারা ফরেনারদের প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল। আচ্ছা আচ্ছা, মানে ভাই ওরা কি লাইক ইন্ডিয়ান যারা আর কি, লাইক আমরা ইন্ডিয়ান, বা লাইক যারা পশ্চিমা যারা, এক্ষেত্রে কি ওরা কোনো এক্সট্রা প্রায়োরিটি দেয় পশ্চিমাদেরকে, লাইক লাইক ইউরোপিয়ান বা আমেরিকান, আর আমরা যারা ইন্ডিয়ান? এটা এটা হচ্ছে, আমি তোকে বলি যে তুই যদি জেনুইন থাইদের সাথে মিশিস, হ্যাঁ, কিছু বিষয় আছে, এটা হচ্ছে মনে কর যে আহ, আমি ওইভাবে প্রায়োরিটি দেখি না, যদি নিতান্তই তুই মানে কি বলবো যে খুবই হাই ভ্যালুর যে জায়গাগুলোতে যদি না যাস। হ্যাঁ, এইটা তোরে, আচ্ছা এটা তোর আমি পরে একসময় বলবো না। ঠিক আছে, এটার ইস্যুটা একটু আলাদা। একটা বা দুটো জায়গায় তুই এটা একটু ফিল করবি, তাও এটা কোনো ম্যাটার না, এটা কোনো ইস্যুই না। বুঝছস, এই হচ্ছে বিষয়। কিছু কিছু রেস্ট্রিক্টেড জায়গা আছে, এইগুলাতে হচ্ছে যে তোকে তারা খুব একটা প্রেফার করবে না, এজ ইন্ডিয়ান বা থাই বা সাবকন্টিনেন্ট হিসাবে আর কি। ঠিক আছে। তবে ওদের এডুকেশন কি 100%, লাইক ওদের লাইক না, সবকিছু? ওদের এডুকেশনটা হচ্ছে এরা পড়াশোনাটা, না পড়াশোনাটা অনেক ভালো করে, কিন্তু ওরা ইংলিশ পারে না। ঠিক আছে, আচ্ছা। ওদের হচ্ছে হায়ার এডুকেশনেও সবকিছু থাই ভাষায় লেখা। ও মেডিকেল ইঞ্জিনিয়ার যেটাই বলবে যে এতে সবকিছু থাই ভাষায় লেখা। এবং সবচেয়ে অ্যামেজিং যে ব্যাপারটা, থাইল্যান্ডের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে অনলি 1%। ও এবং আমরা মাত্র? চিন্তা করি যে এই যে যে একটা ছেলে বা একটা মেয়ে, এই আসলে করেটা কি, বুঝছস। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসলে তো ওদের কোনো ফ্রাস্ট্রেশন বলতে ওদের কিছু নাই? না, মানে মানে ওরা বের হইলেই চাকরি, মানে পড়াশোনা। এটা কেমনে পসিবল? থাইল্যান্ড হচ্ছে প্রচুর, এদের কিছু পলিসি আছে, এই পলিসি গুলা কেমন, আমি তো মানে ইকোনমিক্স এর হওয়ার কারণে এদের কিছু পলিটিক্স, জিও পলিটিক্স বা অন্যান্য বিষয়গুলা। ধর তুই তুই একজন থাই, এখন তুই 10 জন মিয়ানমারে মেরে ফেললি, এতে করে তুই তোর থাইল্যান্ডে হয়তো বা কথার কথা যে 20 কোটি টাকা ঢুকছে, ঠিক আছে, তোর জন্য 7 খুন মাপ। তারা তাদের যে নাগরিক সুবিধা যেটা,
বা নাগরিকদের ওয়েলফেয়ারের জন্য ওদের সব পলিসি নাগরিকদের জন্য, তোর জন্য কোনো পলিসি নেই এদের। যা কিছু আছে এখানে তুই ব্যবসা করবি, ডেফিনেটলি তোকে একজন থাইয়ের মাধ্যমে বিজনেস করতে হবে। তার মানে ওরা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানে আমাদের দেশে। যেমন লাস্ট হইতেছে জনগণ, ফার্স্ট হুম। হইতেছে জনগণ। যত পলিসি করবে সবকিছু জনগণের জন্যই করবে, ঠিক ও, আছে? তাহলে তো ভাই ওরা যদি ফরেনারদেরকে মেরেও ফেলায় তাহলেও তো ওদের কোনো বিচার হবে না। না না, বিচার ওই যে আইনের ব্যাপারটা এটা আছে। হ্যাঁ, এখন ওরা আচ্ছা এমনিতে ভদ্রলোক। হ্যাঁ, এখন ওটা ডিপেন্ডস করবে কোন পারপাসে তুই মারতেছিস। আচ্ছা আচ্ছা যেমন কিছুদিন আগে একটা ঘটনা আমি ইংলিশটা নিউজ পেপারে পড়লাম, যে ওরা করছে কি, মিয়ানমারে নাকি ফিলিপাইনে কিছু স্ক্যাম করছে, বুঝছিস? হুম, আচ্ছা। মনে কর যে অনেক টাকার আর কি, প্রায় তোর 20-25 মিলিয়ন থাই বাতের এটা ই করছে, এখানে গভর্নমেন্ট অফিসিয়াল ইনভলভ ছিল। হ্যাঁ, যেটা নিয়ে বহুত তদন্ত টদন্ত করছে, করার পরে দেখে কি যে এটা থাইল্যান্ডে টাকাটা ঢুকছে। তখন ওরা বলছে যে না, এটা আমাদের দোষ না, এটা হচ্ছে মিয়ানমারের সমস্যা ছিল, ওদের মানুষের সমস্যা, ওদেরকে গিয়ে ধরো। দ্যাট মিনস ভাই ওদের এখানে ড্রাগ ডিলার বা স্মাগলার বা মানে মাদক চোরাকার বা এরকম লাইক আছে, কিন্তু লাইক ওদের দেশের স্বার্থে যদি হয় তাহলে কোনো প্যারা নাই, প্রবলেম নাই এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই মানে ইসের ক্ষেত্রে ওদের তো বলেন হায়ার এডুকেশন সবকিছু থাই ভাষাতে, হ্যাঁ, থাই এমএস। ল্যাঙ্গুয়েজে। তো ওরা টেকনোলজিক্যালি একটু তাহলে ব্যাকডেটেড হয়ে যায় না? লাইক ওরা তো টেকনোলজিক্যালি বা হায়ার স্টাডির ক্ষেত্রে আচ্ছা, বিষয়টা ওদিকে এরকম এনশোর করতে পারে কিনা? না না, এদেরও অনেক ছেলে মেয়ে দেশের বাইরে পড়াশোনা করতেছে। এখন টেকনোলজি কারণ হয় না কেন? কারণ তুই আমেরিকার অক্সফোর্ডে যে বইটা পড়ানো হচ্ছে সেটাকেই তুই পড়তেছিস, শুধুমাত্র ট্রান্সলেট করতেছিস থাইতে, দ্যাটস ইট, আর কিছু না। ও আচ্ছা, দ্যাট মিনস সুপার আপডেট, মানে তারা সবকিছু হ্যাঁ, কোনো। সুপার আপডেট, এবং তাদের কিন্তু ফ্রি ট্রেড উইথ চীন, অন্যান্য বেশ কিছু কান্ট্রির সাথে। তার মানে ওদের এটা টেকনোলজি হলে এরা এটা অ্যাডাপ্ট করে ফেলতেছে। ও ভাই, ওরা কোন কান্ট্রিটাকে সবচেয়ে বেশি ফলো করে, লাইক কোন কালচারের সাথে ওরা বেশি মিক্স আপ? লাইক আমরা যেমন ইন্ডিয়া, আর ওরা কিসের সাথে না লাইক? না না, থাইল্যান্ডটা হচ্ছে তোর এশিয়ার মধ্যে একমাত্র দেশ যাদের কোনো উপনিবেশ ছিল না। দে আর আচ্ছা। ভেরি ইন্ডিপেন্ডেন্ট, ও এবং তাদের তাহলে কি এখনো রাজা আছে। ও তাহলে কি ওদের কোনো টাচ নাই, লাইক যেমন সবার ছোট দেশেরই বড় একটা দেশে হাত আছে, মানে লাইক টাচ আছে, বট গাছ আছে, যেমন চায়না যেমন অনেকটা না, কয়েকটা এরা কান্ট্রি। এদের সাথে মানে ওদেরকে সরাসরি কন্ট্রোল কেউ করে না, তবে ওদের গুড আচ্ছা। রিলেশন চায়নার সাথে। ও আচ্ছা। আমাদের উপরে যেমন হচ্ছে যে চায়না হোক, ইন্ডিয়া হোক, কোনো দেশই হোক না কেন, যেমন আমাদেরকে একটা ই করে, আহ ডোমিনেট করে রাখার চেষ্টা করে বা সামহাও এমন কিছু একটা, সেরকম কিছু না, সেরকম কিছু না। এরকম কিছু নাই? না, কেন, ওই যে বললাম কেন নাই, কারণ ওরা তো সবকিছু করে হইতেছে মানে কি বলে যে ওদের ম্যানকাইন্ডের জন্য, নিজেদের জন্য। মানে আগে আচ্ছা হইতেছে ইউ ফার্স্ট। আচ্ছা আচ্ছা এদের নিজেদের প্রতি যে রেসপেক্টটা, এটা অনেক বেশি। সবসময় আমি যেটা তোকে বললাম যে আমাদের যেমন হচ্ছে যে একটা গাড়ি আসতেছে, তুই এ পাশে যাচ্ছিস, তুই ট্রাই করবি আগে ঢোকার জন্য। হ্যাঁ, আর ওদের মেকানিজমটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, তাহলে ও যা। এবং ওরা এটা ধরে নেয় যে তোর ব্যস্ততা না থাকলে তুই দৌড়াবি না। আচ্ছা। তার মানে আর তুই আগে আসতেছিস মানে ও খারাপ মনে করবে না, যে মনে হয় ওর একটু ব্যস্ততা আছে, দ্যাটস ইট। ওদের কি কোনো এক্সট্রা কোনো ফুড হ্যাবিট আছে যাদের ওদের মানে স্কিনটা এত ব্রাইট হয়? ওদের স্কিন এত জেনেটিক। ব্রাইট কেন? পুরোটাই জেনেটিক? হ্যাঁ, আর ওরা প্রোটিন তো কম খায়, সবজি টবজি কি আচ্ছা, যে খায় রে ভাই, ইস। শুধু সবজি, অনলি ভেজিটেবল? সবজি ঠিক না, আমি তো এগুলো ঘাস বলি, মানে শিরিষ গাছ চিনোস নাকি বাংলাদেশে? কি? কি গাছ বলবো আর কি, আই ডোন্ট নো। মানে এরা আসলে যা খায় এটা আসলে মানে লেবুর পাতা পর্যন্ত এরা খায় ভাই, যায়, বুঝছো? আচ্ছা, এটা কি ওদের ট্রেডিশন নাকি জাস্ট হ্যাঁ সুস্থ থাকার জন্য এটা করে? হ্যাঁ, এটা একটা খাবার। আর ওরা হচ্ছে খুব চিল জাতি, মানে এদের জীবনে কোনো ই নাই। তোকে যে বিলিয়নিয়ার হতে হবে, নট লাইক দ্যাট। ওটা একটা নিশ্চিন্ত জীবনযাপন করতে পারলে। এবং আমি সবসময় সাজেস্ট করি যে যদি ভালো কিছু করার সুযোগ থাকে, হায়ার স্টাডি, আমি অবশ্যই সাজেস্ট করব যে থাইল্যান্ডে মানুষ যাতে সেটেল হয়। কারণ দে আর ভেরি অ্যামেজিং। তো ডিসক্রিমিনেটিং এর কোনো সুযোগ নাই। তোকে যে এখানে লিভিং এক্সপেন্সটা তুলনামূলকভাবে অনেক কম। ধর এই স্ট্যান্ডার্ডের, আমি যে স্ট্যান্ডার্ডে লাইফ লিড করতেছি থাইল্যান্ডে, এখানে হয়তো আমার মান্থলি 70,000 টাকা খরচ যাচ্ছে বাংলা টাকায়। এইটা তুই যদি সেম স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে ইউরোপে তোর মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা লাগবে, ও ঠিক আছে? আচ্ছা এবং এখানে তো নাগরিক যত ফ্যাসিলিটিস আছে সবকিছু তোকে দিবে, সবকিছু ভেরি ইজি। এটার জন্য তোকে হাউকাউ কিছু করতে হবে না, তোর যেখানে যেটুকু দরকার তুই গেলেই পাবি। কোনো কাহিনী নাই, কোনো ঘুষ নাই, এটা নাই ওইটা নাই, হ্যান নাই ত্যান নাই। শুধু ঘুষের ব্যাপারটা কোথায় আছে? টপ ম্যানেজমেন্টে, অল্প। হ্যাঁ, সেটা হচ্ছে এবং এটা ইকোনমির জন্য এটা গুরুত্বপূর্ণ কিন্তু, জানিস কিনা, মাইল্ড করাপশন ইজ আচ্ছা। ইম্পর্টেন্ট ফর ইকোনমিক বুস্টিং, এটা আর কি।
আচ্ছা, আর ভাই ওদের এখানে হেলথ ফ্যাসিলিটি, এডুকেশন, বেসিক নিড গুলা, এটার ক্ষেত্রে কোনো স্ট্রাগল করতে হয় না? না না, হেলথ ফ্যাসিলিটিস, মেডিকেল ফ্যাসিলিটিস ইজ রিয়েলি অ্যামেজিং। এদের আচ্ছা, ওষুধ বল, এদের ট্রিটমেন্ট বল, অসাধারণ। ট্রান্সপোর্টেশন? হ্যাঁ, ট্রান্সপোর্টেশন মানে আমাদের যে, আমি অবাক হয়ে গেছি যে মানে সরি টু সে, আমাদের গভর্নমেন্ট কি করে যে তোর আমাদের একটা এক্সপ্রেস হাইওয়ে বানায়া মানে কি লাফালাফি। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট এদের যে রাইট। লোকাল রোডটা মানে গ্রামের যে রাস্তাটা, ঠিক আছে, হ্যাঁ মানে আমাদের উপজেলা লেভেলে যে 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 জায়গাটা, এদের উপজেলা লেভেলের রাস্তাটা হইতেছে আমাদের এক্সপ্রেস হাইওয়ের মতো। ও, তাহলে তো ভাই ওদের পলিটিশিয়ানরাই খুবই বেটার, মানে আমাদের চেয়ে অনেক বেটার, কারণ কোনো চিল্লাচিল্লি নাই। এভরিথিং ইজ ফাইন, মানে এদের সবকিছু স্ট্রাকচার করা ইউরোপিয়ান আদলে। হ্যাঁ, আচ্ছা। কোনো ক্যাচাল নাই। কিছু জায়গায় ঝামেলা আছে, কিছু মুসলিম আছে অধ্যুষিত, ওই জায়গাগুলো একটু কামড়াকামড়ি আছে। ও আচ্ছা ভাই, তাহলে মুসলিমদের প্রায় কিরকম ওইখানে, মুসলিম কিরকম? মুসলিম অনেক কম, কিছু রিজিয়ন আছে, ওই রিজিয়ন গুলাতে কিছু মুসলিম আছে আর কি। তার মানে আমরা যারা মুসলিম একটু ধর্ম কর্ম মেনে কি চলতে পারবো থাইল্যান্ডে, মানে লাইক যদি এখানে সেটেল হতে চাই? হ্যাঁ না, তো তোরে কেউ আটকাবে না, খালি আজান টাজান শুনতে পারবি না, এই যা। তুই তোর কোনো প্র্যাকটিসে ওরা কোনো ঝামেলা করবে না তারা। আহ, মসজিদ আছে, নামাজ পড়তে যাওয়া যাবে নাকি ভাই? মসজিদ একটু টাফ পাওয়া আর কি। ওদের এখানে কোনো মসজিদ, মন্দির, প্যাগোডা বা গির্জা এগুলো এটা তো নাই? বুদ্ধিস্ট, এরা তো বুদ্ধিস্ট। ও, মানে এরা কি 90% বুদ্ধিস্ট? হ্যাঁ, ওরা কি বুদ্ধি ফলো করে, মানে বৌদ্ধিজম ফলো করে করে করে, কি? বুদ্ধিজম ফলো করে বিধায় তো তারা এত ডিসেন্ট। ও আচ্ছা, ওই যে এবং আমি জীবনের আমি মনোভাব। আমি তোদেরকে একটু বলি যে, আহ, তোরে বলি যে আমি একবার জিজ্ঞেস করছিলাম এখানে তো মানে, আহ, যেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং, যেটাকে এরা বলে আর কি, প্রস্টিটিউশন যে প্রফেশনটা, আচ্ছা। এরা এটাকে ফ্রিল্যান্সিং বলে। ও, প্রস্টিটিউশন এদিকে ফ্রিল্যান্সিং বলে? হ্যাঁ, ফ্রিল্যান্সিং। এরপরে থেকে আমি আর ফ্রিল্যান্সার কেউ যদি বলে আমি একটু মনে মনে হাসি আর কি, যাই হোক। প্রস্টিটিউটরদেরকে কি বলে? না, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আমি জিজ্ঞেস করতেছিলাম যে এই ব্যাপারটাকে যারা ফ্রিল্যান্সিং করে এদেরকে তোমরা কিভাবে দেখো, বা এটা তোমাদের কালচার কিনা। তো উনি হচ্ছে এক ভদ্রমহিলার সাথে আমার পরিচয় আছে, মানে উনি একটা ওনার একটা রিসোর্ট আছে। তো ওইখানে গিয়ে আমরা থাকি, তো উনি খুবই যত্নশীল সবার প্রতি, আমাদের সাথে গল্প টল্প দিত। তো তো পরে বলছে যে ওনারা এই ব্যাপারটাকে ইনকারেজ করে না, বাট ওনারা যেহেতু বুদ্ধিজমটা প্র্যাকটিস করে ওদেরকে নেগলেক্ট করে না। হ্যাঁ, যেহেতু সে তো তার মানে ইটস এ প্রফেশন। কারণ এখানে মেয়েদের, থাইল্যান্ডে কেন প্রস্টিটিউশন অ্যাজ এ প্রফেশন হয়ে উঠছে, কারণ থাইল্যান্ডের যে মেয়েদের মানে ফ্যামিলিটা হচ্ছে আমাদের ইসেদের মতো, উপজাতিদের মতো। এইখানে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসটা বেসিক্যালি ডিপেন্ড অন ওমেন। হ্যাঁ, এখন থাইল্যান্ডের হচ্ছে যে অনেক বড় এরিয়া, তুই জানিস কিনাতে মানে অনেক বড়, বাংলাদেশের প্রায় 5-6 গুণের মতো বড়। কিছু জায়গা আছে রিমোট এরিয়া, ওই জায়গাগুলাতে তোর হচ্ছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসটা অনেক কম এবং মানুষ অনেক কম, মানে এদের হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ হচ্ছে 140 জন, ঠিক আছে। তো এখন এদের ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কম, এখন একটা গ্রামে দেখা যাইতেছে কি তোর, এক গ্রামে মানুষই হইতেছে তোর মনে কর যে 200 জন নাই, তাহলে সেখানে ব্যবসায়ী বা কি করবে, ইনকামই বা কি করবে। আবার যেহেতু মেয়েদের উপর দায়িত্ব থাকে, তো তখন ওরা লাইফের একটা সময় হচ্ছে এই যে ব্যাংকক বা মেইন স্ট্রিম থাইল্যান্ডে এসে বা এই যে টুরিস্ট এরিয়াতে গিয়ে ওরা হয়তো 2 বছর 5 বছর আহ হয়তো এই ফ্রিল্যান্সিং এর সাথে ইনভলভ থাকে, টাকা ইনকাম করে, দেন হচ্ছে যে মানে তারপর হচ্ছে জীবনযাপন করে। এবং এখানে যে যারা ফ্রিল্যান্সার আছে, দে আর ভেরি অনেস্ট টু দেয়ার বয়ফ্রেন্ড, ঠিক, যে তারা মানে খুব কি বলবো লয়াল, তাদের বয়ফ্রেন্ডের ব্যাপারে তারা প্রচন্ড লয়াল থাকে, বাট ইটস মানে তারা এটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে গ্রহণ করেন, নাথিং এলস। ওকে, এই হচ্ছে বিষয়। সো ভাই লাইক ওই বয়ফ্রেন্ড কি সে লাস্টে বিয়ে করে? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা। আচ্ছা, মানে সিরিয়াসলি, মানে ইটস ভেরি মাচ, মানে লাইক একটু আজব, মানে একটু ডিফারেন্ট। এদের মেকানিজমটা এত ভালো দেখ, যে তুই মনে কর যদি তোর থাই মেয়েকে বিয়ে করিস, তুই সহজে নাগরিকত্ব পাবি না। কিন্তু একটা থাই ছেলে যদি বিদেশি কোনো মেয়ের বিয়ে করে তাহলে ওই মেয়ে সহজে পাবে। কেন আচ্ছা বলতো? আচ্ছা। মানে তুই, হ্যাঁ। কারণ মেয়েদেরকে ভুলায় ভালায় বিয়ে করা সহজ। তো আচ্ছা। এই যদি ওরা যদি থাই মেয়ে বিয়ে করলেই যদি সিটিজেনশিপ দিত, তাহলে প্রচুর মানুষ, বিদেশের মানুষ এখানে মনে কর বুজুং বাজুং দিয়ে টিয়ে বিয়ে করে এখানে সিটিজেন হয়ে যেত। তো একটা ছেলের তো ভোলায় ভালায় সহজে বিয়ে করানো যায় না, বুঝলাই। রাইট 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 রাইট। তো এটাকে যদি কোশ্চেন তোলা হয় জেন্ডার ডিসক্রিমিনেশন করা হচ্ছে, তাহলে একটা আমার না না, লাইক, এটা ডিসক্রিমিনেশন নয়, ইটস ফর ওয়েলফেয়ার, কমিউনিটি ওয়েলফেয়ার।
আচ্ছা আচ্ছা ভাই, তাহলে যদি এখানে আনএমপ্লয়মেন্ট রেট 1% থাকে, তো লাইক এই যে যারা ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ, তো এরা তো অনেক ওয়ান কাইন্ড অফ লাইক পেটের দায়ী তো করতেছে ফ্রিল্যান্সিংটা। এটা তো প্রফেশন, আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে রেজিস্টার্ড প্রফেশন, তাদের লাইসেন্স আছে। আচ্ছা। তো এটা তো অনলি ফর যারা ট্যুরিস্ট, তাদের তাদের মানে ফ্রিল্যান্সার কাস্টমার তো তাদেরই, যারা হ্যাঁ, ট্যুরিস্ট, তাই না? তাদের মানে টার্গেট কাস্টমার তো এরাই, এরাই। ট্যুরিস্ট। আচ্ছা আচ্ছা। তো একটা পর্যায়ে গিয়ে ভাই এইসব যারা ফ্রিল্যান্সিং করে, যেসব যে গার্লসরা, হ্যাঁ, তো ওদের কি মানে সন্তান হয়, মানে মানে হ্যাঁ, বাচ্চা? ডেফিনেটলি। আচ্ছা তারা এই ব্যাপারগুলোতে প্রচন্ড যত্নশীল, বুঝছিস? আচ্ছা। দ্যাট মিনস ভাই যারা সরি রুরাল এরিয়াতে যেসব যে মেয়েগুলো থাকে, তো তারাই তো এই ফ্রিল্যান্সিং এ হ্যাঁ, ইন হ্যাঁ, হয়। হ্যাঁ। যারা আরবান এরিয়াতে থাকে তারা তো এখানে জয়েন করে না না, নাকি? মানে এদের হচ্ছে কমপ্লিটলি দুটো ডিফারেন্ট কালচার। একটা হচ্ছে তোর থাই কালচার, আর একটা হচ্ছে ফরেন কালচার। হ্যাঁ, তোদের এরা ফরেনারদের জন্য একটা কালচার ডেভেলপ করে রেখে দিচ্ছে। আর তুই যখন, আর ওদের নিজেদের একটা কালচার আছে যেটা তুই সহজে ঢুকতে পারবি না। এইখানে ভাই তাহলে যারা যারা ওদের নিজস্ব কালচার, তো এইখানে কি লাইক যারা দীর্ঘদিন, যেমন ভাই আপনারা যারা পিএইচডি করছেন, তারা তো ওদের সাথে অনেকদিন আছেন, তো এদের ল্যাঙ্গুয়েজ, তো আপনাদের কি কি তারা তাদের কালচার ইন্টারফেয়ার বা ইন করতে করার সম্ভাবনা আছে কিনা, বা মানে পারবেন কিনা বা করা যায় কিনা হ্যাঁ, হ্যাঁ, সেটা? আমি এত কিছু কিভাবে জানছি, আচ্ছা ডেফিনেটলি আমাকে বলছে। আচ্ছা আচ্ছা ভাই তাদের সাথে আপনি কথা বলে, হ্যাঁ, হ্যাঁ, তারা গুড ফিল করছে, দ্যাট ইজ ফাইন। ও আচ্ছা ভাই, ওখানে চাইনিজ কত পার্সেন্ট? জানিস, চাইনিজ জানিস, এই থাইল্যান্ডে অনেক, মানে ওরা আসলে কি বিদেশিদের অ্যাট্রাক্ট করে যারা মেধাবী। মনে কর তুই যদি ভালো করতে পারিস, থাইল্যান্ডে চাকরি পাওয়ার জন্য ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, তাহলে বাংলাদেশি অনেকে মানে ভালো ভালো জব করে। আমরা থাইল্যান্ড। হ্যাঁ, আমরা যখন ইসে যাই, ওই যে বাংলাদেশ এম্বাসিতে যখন তোর বিভিন্ন প্রোগ্রাম থাকে, ঠিক আছে, তখন তো বিভিন্ন ডোমেইনের ছেলেপেলেদের ইনভাইট করে, ওইখানে গেলে বোঝা যায় অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, ব্যাংকে চাকরি করে এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে বিজনেসে, অর্গানাইজেশনে চাকরি করে, বিভিন্ন প্রফেশনে চাকরি আছে, এগ্রিকালচার চাকরি করে। তারপর হচ্ছে মানে সব জায়গায় আছে, সুযোগ আছে। দ্যাট মিনস ভাই তাহলে এটা বলা যায় যে থাইল্যান্ডে চায়নার একটা ছায়া বা এটা আছে আর কি, আছে, চাইনিজ। কিন্তু তারা কখনো এটাকে ই করে না, এক্সারসাইজ করে না, এক্সারসাইজ করতে দেয়ও না। আচ্ছা ভাই, ভাই ওখানে সবচেয়ে বেশি বুদ্ধিস্ট, তারপরে কোন রিলিজিয়ানের পিপল ওইখানে চলে? এটা আমার জানা নাই রে, একটু দেখতে হবে সম্ভবত। বুদ্ধিস্টের পরে আমার ঠিক জানা নেই। বৌদ্ধিজম ওরা 100% বা খুব ভালো করে ফলো করে আর কি, হুম। দ্যাটস ওয়াই দে আর মানে ভেরি মাচ বিষয়টা কেমন টোলারেন্ট। হলো আমি তোকে বলি, ধর রাস্তা দিয়ে তুই যাচ্ছিস, গাড়িতে করে, গাড়িতে করে যাওয়ার সময় তোর হইতেছে একজন, মানে সে পাশে একটা দেখলো, বুদ্ধর ছবি দেখলো, সে গাড়ির ওটা ছেড়ে দিয়ে এভাবে নমস্কার করে দেন হচ্ছে যাবে আর কি। তুই কই গেলি, গোল্লাই গেলি না কি গেলি, এটা দেখবে না। তাহলে মানে 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 অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, তারা খুবই ভালো। এবং মানে এমনও ঘটনাটা তোকে বলে যে দেখা যাচ্ছে যে কোনো একটা মেয়ে, মানে সে হইতেছে যে প্রস্টিটিউট, বা সে হোটেল থেকে বের হয়েছে, সে হোটেল থেকে বের হয়ে ঠিকই মনে করো এখানে প্রণাম করে দেন হচ্ছে যাইতেছে, কাইন্ড অফ এরকম, বুঝছস? এটা ভালো, তারা feel করে ব্যাপারটাকে। দ্যাট মিনস ভাই তাহলে ওখানে তো দুইটা জিনিস আছে, একটা হলো আপার লেভেল, একটা হলো লোয়ার লেভেল, লাইক মানে একটু যারা যারা আরবান এরিয়াতে থাকে, তারা একটু বেশি মানে ফ্যাসিলিটি বেশি পায় তাদের, লাইক না, না, ফেসিলিটি সবার জন্যই ভালো। আমি তোকে বললাম না, আরবান এরিয়াতে তুই রোড ফেসিলিটিস পাচ্ছিস, তোর অন্যান্য সব ফেসিলিটিস পাচ্ছিস। মানে তোর নাগরিক সুবিধার যে ব্যাপারটা, এইখানে কোনো ডিসক্রিমিনেশন নাই, এটা তোর জন্য যা আমার জন্য তাই। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই রুরাল এরিয়ার মেয়েরা আপনার এই ফ্রিল্যান্সিং পেশাতে কেন না, না, ইনভলভ একটা হলো? হচ্ছে শোন, মানে নাগরিক সুবিধা এক জিনিস, আরটা আচ্ছা হচ্ছে যে এখন তুই এখানে থাকিস, এখন আহ, ঢাকায় যেমন তুই সারাদিন যদি চা বেচিস তাও তোর 1,000 টাকা ইনকাম আছে। হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ, তুই এটা আছে। কুড়িগ্রামের একটা গ্রামে থাকিস, হ্যাঁ, সেখানে গিয়ে তো তুই চা বেচে তুই 1,000 টাকা ইনকাম করতে পারবি না। না না না, এটা পসিবল না, জি। অকুপেশনাল অপরচুনিটি যেটা, এটা তো ইকুয়াল না। জি 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 জি। সেন্টারে বা উপজেলা ডিস্ট্রিক্ট গুলাতে বা সেন্টারে এটা তো বেশি হবে, এটাই স্বাভাবিক। রাইট রাইট রাইট, হ্যাঁ জি জি জি। যাই হোক, ভাই আমরা তাহলে উঠি, বুঝছোস নি আমার। থ্যাংক ইউ ভাই, আপনি আমার কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন ফ্রম বটম অফ মাই হার্ট। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার মনে আশা পূর্ণ করুক। আপনি যেটা চান, আপনার প্রেশার দেন এভরিথিং, যে প্রবলেমটা সলভ হোক, আল্লাহ সহজ করে দিক আপনার জন্য আর কি। ঠিক আছে ভাই, তাহলে থাক, ইনশাল্লাহ কথা হবে আবার, আর কালকে থ্যাংক ইনশাল্লাহ দেখা হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আহ, ইনশাল্লাহ, সি ইউ টুমরো সঞ্জয় ইনশাল্লাহ। ভাই, মাসুম ভাই, ইনশাল্লাহ দেখা হবে কালকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।